পার্লারের সাজ শেষে বাসায় আসা পথে পালিয়েছে বউ। অন্যদিকে তার শোনামাত্র চোখের পলকে বিয়ের আসর হতে নিখোঁজ হয়েছে বর। মুখে মুখে এই কথা বাতাসের বেগে ছুটে যায় আমন্ত্রিত অতিথিদের কানে। স্তব্ধ বিমূর্ত ভঙ্গিতে মাথায় হাত সকলের। জমজমাট এক রঙিন সন্ধ্যায় হুট করে নেমে আসে ফ্যাকাশে প্রলেপ। কি হচ্ছে এগুলো? এটাই তো হওয়ার ছিল। এমন উড়নচণ্ডী মেয়ে বসবে বিয়ের পিঁড়িতে? তুমি ভুল করছো নওশাদ। তোমার বোঝা উচিত ছিল তোমার মেয়ে কোন লেভেলের বেয়াদব। আমি এখন ইমাজিন করতে পারছি না অন্তি আমাদের এইভাবে ঠকাবে। শিট! এতগুলো গেস্টের সামনে আমাদের সব রেপুটেশন ধুলোয় মিশিয়ে দিল। তোমার রেপুটেশন তো এই মেয়ে অনেক আগেই ধুলোয় মিশিয়ে দিয়েছে, নতুন তো কিছু নয়। বাট আমার অফিস কলিগ স্টাফদের সামনে আমি কিভাবে নিজেকে এখন প্রেজেন্ট করব? আই কান্ট টলারেট দিস টেরিবল ইনসিডেন্ট অ্যাট অল। ফালতু মেয়ে একটা। মিসেস মিথিলার রুষ্ট কণ্ঠে বলা শেষ কথাটা কিছুটা দূরে দাঁড়ানো বয়স্কা সায়রা খানমের কানে নির্বিঘ্নে পৌঁছায়। সামনে দাঁড়ানো মহিলাটির সঙ্গে চলতে থাকা কথা থামিয়ে ফেলে সে তৎক্ষণাৎ। অঙ্গার জ্বলে ওঠে। খিটখিট করতে করতে এগিয়ে এসে বলেন, এই বেটি মুখপুরি, আমার নাতনির নামে আজে বাজে কথা কইলে ঠাসি দিয়া চিপকা ফালামু। কত বড় সাহস আমার নাতনিরে ফালতু কয়। নওশাদ, প্লিজ ওনাকে কথা বলতে বারণ করো। আমার মাথা কিন্তু ভীষণ গরম হয়ে আছে। কি আমার গরমের তেজের মালো? দয়া করে আমার সাথে লাগতে আসবে না, বলে দিচ্ছি, ভালো হবে না। সায়রা খানম দুকদম এগিয়ে আসেন মিসেস মিথিলার সম্মুখে। মুখ ভেটকিয়ে তেতো গলায় বলেন, আমার ঠেকা পড়েছে তোমার মতো কাঁটাওয়ালা বেগুনের সাথে ঝগড়া করার। আমার নাতনিরে বেয়াদব ফালতু কইবা আর আমি নানি হইয়া চুপচাপ শূন্য যামো? আমার মাইয়ারে পাওনাই যে যা খুশি মন চাইব কইবা। আপনার কথা, আপনার চালচলন দেখে আমার ভীষণ আফসোস হয়। আপনি একসময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। ভেরি ডিসঅ্যাপয়েন্ট। মিসেস মিথিলার তাচ্ছিল্য মাখা কথায় সায়রা খানম মুখ থেকে পানের রস শব্দ করে মাটিতে ফেলেন। কালো বোরকার ওপর পরিহিত ওড়না দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলেন, ওই সময়ের বিয়ে পাশ আমি। আমার ছোট মেয়ে শিক্ষা ক্যাডার। তোর বংশের এমন কেউ আছে নাকি হারিকেন দিয়ে খুঁজা বাইর করো গিয়া? তোমার বাপ মাও বিয়ে পাশ করেছিলে নাকি এইটা 8 পাস করাইয়া ট্রাকের ব্যবসায় নামছে? তলা ফুটা কলসি নিয়ে আইসো বাজাইবার, তাও সাহেরা খানমের সামনে? নওশাদ, আমি কিন্তু সত্যি আর সহ্য করতে পারছি না। তুমি কি কিছু বলবে নাকি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাবে? নওশাদ সাহেব গলার টাই টেনে দীর্ঘশ্বাস ফেলেন। তার হয়েছে মহাজেলা। চতুর্দিকে ম্যানেজ করে চলতে চলতে হিমশিম খেতে হয়। প্রথম স্ত্রী তার পরলোক গমন করলেও প্রথম শাশুড়ি মাকে নিয়ে এখনও তার নিদারুণ ঝামেলা পোহাতে হয়। জানে না এই ঝামেলার সমাপ্তি কবে ঘটবে। তবে ঘটলে সত্যিকার অর্থে তিনি বেঁচে যান, হাফ ছেড়ে নিঃশ্বাস নিতে পারেন। এটা একটা ইভেন্ট, বাসা নয়। প্লিজ নেগেটিভ কথাবার্তা বলে সিন ক্রিয়েট করবেন না। আপনার নাতনি এমনিতেই বাবার মুখে চুনকানি লাগিয়ে দিয়ে পালিয়েছে। তাকে অসভ্য বেয়াদব বলাটা ভুল কিছু নয়। এইসব কাজ করার সাহস পায় সে কোত্থেকে? একটাবার আমার কথা ভাববে না? এখন ছেলেপক্ষদের আমি কি উত্তর দিব? সব দোষ আমার অন্তির, মাইনে নিলাম। কিন্তু ছাওয়াল তাইলে নিখোঁজ হইল কে? হেই বিয়ার আসরে আইসা এক ঝলক রূপ দেখাইয়া নাই হইয়া গেল। এইটা তোমার চোখে পড়ে নেই জামাই? অন্তির কারণেই এমন হয়েছে। ছেলে যখন শুনেছে মেয়ে পালিয়েছে তখন সে তো আর বসে থাকবে না, তাই না? সে তার মতো হয়তো রাগ করে চলে গিয়েছে। আল্লাহ মালুম জানে তার দিলের কথা, কি উদ্দেশ্যে নিখোঁজ হয়েছে। মিসেস মিথিলা নওশাদ সাহেবকে হাত দ্বারা চিমটি কেটে সামনে আগমনরত ব্যক্তিদের দিকে ইশারা করেন। নওশাদ সাহেব সেদিকে লক্ষ্য রাখতেই দেখেন ছেলের বাবা মা বড় বোন আসছে। প্রত্যেকেরই মুখ ভার, ঘন অন্ধকারে ঢাকা। আপা, কি খবর? ফাইরাজের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কি? মিসেস মিথিলার দ্বিধান্বিত কণ্ঠের প্রশ্নে মিসেস আদিবা হতাশা মাখা চাহনি নিক্ষেপ করে বলেন,
খোঁজ বলতে ফাইরাজ সম্ভবত ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো কাছে গিয়েছে। আপাতত এইটুকুই জেনেছি, তবে কোথায় আছে, স্পেসিফিকলি কার কাছে গিয়েছে শিওর নয়। আপনারা অন্তির খোঁজ পেয়েছেন না? তার ফোন বন্ধ। এনি ফ্রেন্ডস? একটাই ফ্রেন্ড পালক, তারও ফোন অফ। ফয়সাল সাহেব প্যান্টের পকেটে দুহাত গুজে মাটির দিকে দৃষ্টি রাখেন, গম্ভীর চিত্তে বলেন, সম্পূর্ণ বিষয়টাতে হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদের আরও সময় নেওয়া উচিত ছিল। এভাবে দুদিনের পাকা কথায় বিয়ের আয়োজনটা অনুচিত হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হলো। আন্টি, আপনারা জানতেন না অন্তির অন্য কোথাও রিলেশন বা এরকম কিছু আছে কিনা? আনিশার সরাসরি জিজ্ঞাসাতে মিসেস মিথিলা নিরুত্তর থেকে নওশাদ সাহেবের দিকে তাকান। নওশাদ সাহেব নিস্তেজ গলায় শুকনো ঢোক গিলে বলেন, আমরা সত্যি জানতাম না এমন কিছু আছে কিনা, জানলে নিশ্চয়ই এই স্টেপ নিতাম না। জেনে নেওয়া উচিত ছিল, কারণ যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে সেটা আপনাদের জন্য যেমন অপমানজনক, আমাদের জন্য ঠিক সেরকম। সায়রা খানম ধীর পদস্থে ছেলের মায়ের সামনে এসে দাঁড়ান, বাহুতে হাত রেখে কপাল ভাঁজ করে বলেন, মানলাম আমার নাতনির সব দোষ, কিন্তু আপনার ছেলে এমন দেখতে দেখতে নিখোঁজ হইল ক্যা? তারও কি বিয়ের মত ছিল না, তাই না? মিসেস আদিবা বয়স্কার প্রশ্নে খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে ওঠেন। একই বিষয়টা নিয়ে তারাও চিন্তিত। ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তার ছেলে এভাবে কাউকে কিছু না বলে বিয়ের আসর থেকে উধাও হয়ে যাবে। তার মানে কি ফাইরাজেরও এই বিয়েতে অমত ছিল? তারও কি প্ল্যান ছিল অন্তির মতো বিয়ের আসর থেকে পালানো? কিন্তু ছেলের ভাব গাম্ভীর্য, ক্লিন ইমেজ যে একেবারেই এগুলোর সঙ্গে বেমানান, কি করে পারলো সেটা করতে? আসলে আমরা নিজেরাও কনফিউজড বিষয়টা নিয়ে। এখন সামনাসামনি জবাবদিহিতা ছাড়া সব কিছু ক্লিয়ার আউট করা অসম্ভব। এমন কিছু নয় মা, আমি তো আমার ভাইকে চিনি, ও কখনোই এমন লেম চিন্তা করবে না। হয়তো অন্তির পালানোর কথা শুনেই অপমানিত বোধ করে কাউকে কিছু না বলে চলে গিয়েছে। কিছু বুঝতে পারছি না আমি। আনিশার বাবা, যেমন করে হোক তুমি আমার ছেলের খোঁজ এনে দাও, আমার কিছু ভালো লাগছে না। চিন্তা করো না, দেখছি আমি আনিশা, তোমার আম্মুকে নিয়ে গাড়িতে ওঠো, আমি আসছি। জি বাবা। মলিন সন্ধ্যায় বিলাসবহুল কমিউনিটি সেন্টার থেকে একে একে ছেলেপক্ষরা বিদায় নেয় খালি হাতে। সারি সারি দাঁড় করিয়ে রাখা গাড়িতে উঠে পড়ে সবাই। এখন অনেকের কাছে বিষয়টা অবিশ্বাস্য লাগছে। তিক্ত এক অভিজ্ঞতা হলো আজ। বিয়ে বাড়িতে বর বউ দুজনে নিখোঁজ হয় কখনো? নওশাদ সাহেব আসছি। আই এম রিয়েলি সরি ভাই সাহেব, আমি সত্যি ভীষণ লজ্জিত। ইটস ওকে, যা হয়ে গিয়েছে তা তো আর পরিবর্তন করা সম্ভব নয়। ভালো থাকবেন। ফয়সাল সাহেব নওশাদ সাহেবের সঙ্গে সূক্ষ্ম আন্তরিকতার খাতিরে হ্যান্ডশেক করে বিদায় নেন। চোখে মুখে স্পষ্ট আত্মগ্লানির রেশ চেপে নওশাদ সাহেব তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। কিছু বলার মতো ভাষা নেই তার। মাম্মি? ইয়েস মাম্মি। মিসেস মিথিলা পিছু ঘুরে তাকাতেই তার মুখ হা হয়ে যায় আপনা আপনি। বিস্ফোরিত নেত্রে সে চিল্লিয়ে ওঠেন তার মেয়ে স্নেহাকে দেখে। জোর কদমে ছুটে যায় তার কাছে। মাম্মি, এই অবস্থা কিভাবে হলো তোমার? কপালে এক পার্শ্বে লাল হয়ে উঁচু ডিবির মতো ফুলে আছে, দেখেই মনে হচ্ছে শক্ত বা ভারী কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। রক্ত জমাট বেঁধে একদম টুপে টুপে অবস্থা। স্নেহা মাম্মিকে পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জড়িয়ে ধরে বলে, ওই গুন্ডি মেয়েটা আমাকে মেরে পালিয়েছে। হোয়াট? অন্তি তোমাকে এভাবে আঘাত করেছে? হ্যাঁ, কিন্তু কেন? আমি তার পালানোর ধান্দাবাজি ধরে ফেলেছিলাম মাম্মি। যখন গুন্ডিটা পালানোর জন্য দৌড় দিচ্ছিল তখন আমি তাকে আটকাতে যাচ্ছিলাম, আর সে আমাকে একটা ইটের টুকরো দিয়ে ঢিল ছুঁড়েছে। উফ মাম্মি, টু মাচ পেইন। মিসেস মিথিলামের মুখে অভিযোগ শুনে বশীভূত হয়ে জ্বলে ওঠেন। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ জোড়া নিয়ে ঘাড় ঘুরিয়ে সায়রা খানমের দিকে তাকিয়ে বলেন, আপনার নাতনির নমুনা দেখেছেন, আর কিছু বলার আছে আপনার? সায়রা খানম সম্পূর্ণ কিছু উপেক্ষার দৃষ্টিতে রেখে মুখ বাঁকান। সম্মুখে
চাহনি রেখে প্রস্থান নিতে নিতে শক্ত গলায় বলেন, আমার নাতনির সাথে জায়কা লাগবার যত সব ঢং। মাম্মি, কেঁদো না মাম্মি, এদের সবাইকে আমি দেখে নেব। চলো, তোমার পাপাকে বলবে দেখুক তার মেয়ের কার সাজি। রাত 10টা, নির্জন রাতের আধার কেটে কুমিল্লার বুশেরা ফুড ভিলেজের সামনে এসে থামে শান্তি পরিবহন। দীর্ঘ পথের যাত্রা বিরতিতে একে একে নামতে থাকে সবাই গাড়ি হতে। দোস্ত ফোন কর। আর ইউ শিওর? এখনো ডাউট ফিল করছিস তুই? আর ওই ম্যাডন্তি? আমার কেন জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দোস্ত, মন মানছে না। শাট আপ। তোকে আমি আগেই বলেছিলাম 50 শামুকে পা দিস না, ইউ স্টুপিড। আমার কোনো কথাই শুনিসনি। পরনে সাদার উপরে গোলাপি আর জলপাই রঙের ফ্লোরাল প্রিন্টের সেমি লং টপস, সঙ্গে জিন্স, গলায় পেঁচানো একটা স্কার্ফ, এলোমেলো খোলা চুল, কাঁধ সুই কিংবা তার চেয়ে একটু ছোট, পায়ে স্নিকার্স, কাঁধে একটা কালো রঙের ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে অন্তি। নাকের ডগায় অল্প স্বল্প ঘামের কণা ও দূরে লাইটের আলোতে চিকচিক করছে। চোখে মুখে এক ধরনের অস্থিরতা লেপটানো। হাতে ফোন নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বের মাঝে দোল খাচ্ছে। ফোনটা সে সত্যি করবে কিনা। কামন অন্তি, সময় কিন্তু বেশি নেই, বাস ছেড়ে দিবে। যদি তোর ধারণা সত্যি হয় তাহলে আমার কি হবে? পলক একবার বিরক্তি নিয়ে অন্তির দিকে তাকায়, চোখ মুখ কুঁচকে দু হাতে নিজ মুখ আশ্রে ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওহ গড, তুমি আমাকে কোথায় এনে ফেললে? আমি চলে যাব এক্ষুনি। হোয়াই আর ইউ বিং সো রুড? ক্যান্ট ইউ সি মাই সিচুয়েশন? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর চিপ ইমোশন, সরি। অন্তি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পালকের দিকে। শরীর তার অতিরিক্ত অস্থিরতায় ঘামছে, ঠোঁট কাঁপছে, কিন্তু পালকের সেসবে পাত্তা নেই। সে বুকের সাথে দুহাত ভাঁজ করে ও দূরে তাকিয়ে থাকে নিজের মতো করে। অন্তি আর কথা বাড়ায় না, ডায়াল করে রাখা নাম্বারটাতে সরাসরি কল করে সে। অপর পাশ হতে দুবার রিং বেজে কেটে যায়। তৃতীয়বার কল করা মুহূর্তে হুট করে তার দৃষ্টি থমকে যায় বাসের দরজার পানে। সঙ্গে সঙ্গে ফ্যাকাশে আলোতে চোখে মুখে নেমে আসে বিশ্বের ঘোর। দোস্ত, পালকের কোণেই চেপে ধরে অন্তি। কম্পনরত ঠোঁটজোড়া কামড়ে নিজেকে ক্ষান্ত করার চেষ্টা চালিয়ে যাওয়া মুহূর্তে পালক ঘাড় ঘুরিয়ে তাকায় তার দিকে। সুশ্রী মুখখানিতে হঠাৎ মলিনতায় গাঢ় আমেজ দেখতে পেয়ে সে নিজেও দৃষ্টি রাখে সামনে। ব্ল্যাক টি শার্ট পরনে একটা চেনা পরিচিত ছেলে, যার কিনা হাত জাপটে ধরে আছে একটা মেয়ে। সন্তর্পণে নামছে তারা বাস হতে। দুজনেরই হাসি হাসি মুখ, চোখ গাঢ় প্রেমের ছায়া। পালক দুজন কপোতিকে দেখা মাত্র ঠোঁটের কোণে হাসি ফোটায়। প্রফুল্ল গলে বলে ওঠে, সাব্বাস বাঘের বাচ্চা। এটা কি হলো দোস্ত? যেটা হওয়ার সেটাই হয়েছে। শাওন আমার সাথে এটা করতে পারলো? পালক আর চোখে তাকিয়ে নীরস গলে বলল, সো আর ইউ গোয়িং টু ক্রাই অ্যাবাউট দ্যাট নাও? অন্তি জবাব দেয় না। নিজেকে ধাতস্থ করে চোখের কোটরে বন্দি থাকা পুরুষটার দিকে নজর রেখে সে পুনরায় কল করে, হ্যালো অন্তি বলছি। অন্তি নামটা কর্ণপাত হতেই শাওনের মুখে হাসি উবে যায় কর্পূরের ন্যায়। স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে তৎক্ষণাৎ। চারপাশে নজর বুলিয়ে সে ধীরভাবে দোলার হাত হতে নিজের হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে হাসি মুখে এক্সকিউজ দেখে কিছুটা দূরে সরে আসে। বাম হাতে টি শার্টের গলা ঠিক করতে করতে নরম গলা বলে, বলো কোথায় তুমি? আমি? হ্যাঁ তুমি। অ্যাকচুয়ালি অন্তি, আমি একটা কাজে বাজেভাবে ফেসে গেছি। অফিসের কাজে হুট করে আমাকে খাগড়াছড়ি যেতে হচ্ছে, ফরেন ক্লায়েন্টদের সঙ্গে ইমার্জেন্সি মিটিং আর কি। তো তুমি কোথায়? আমি আছি এক জায়গায়। ঠিকভাবে পালাতে পেরেছো? হোয়াই নট, তুমি আসবে কবে? শাওন হাত ঘড়িতে সময় দেখে আমতা আমতা কণ্ঠে বলে, আমার আসতে 3 দিন লাগবে। আচ্ছা, 3 দিন পর তাহলে আমরা বিয়ে করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে রাখছি তাহলে, ওকে, আই লাভ ইউ। অন্তি পাল্টা প্রত্যুত্তর করে না। ফোন কেটে দিয়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। দূর হতে শাওনকে দৃষ্টি সীমার মাঝে রেখে
এতক্ষণ তার অভিনয়ের দক্ষতা দেখে বিড়বিড় করে বলে, জীবনের প্রথম প্রেমে এইভাবে ধোঁকা খেলাম, শালা কপাল আমার। গরিবের কথা বাসি হলেও ফলে। কি করা উচিত এখন আমার? দোস্ত যাই করিস না কেন, প্রতিশোধের উপরে কিছু নেই। বেটা তোকে ঠকিয়ে অন্য মেয়ের সঙ্গে লুতুপুতু করছে, তোকে মিথ্যা বলছে, এগুলো মেনে নিবি তুই? ওই ব্যাটার কাছে কি তুই খেলনা? বাট আই ফিল ভেরি লো। পালক অন্তির হাত চেপে ধরে শক্ত করে, চোখ দুটো বড় বড় করে কঠিন স্বরে বলে, সুবাহানা। মেহবুব অন্তির সঙ্গে লো শব্দটা কোনোভাবেই যায় না। তাহলে তোর পূর্ববর্তী সমস্ত সাহসিকতার রেকর্ডে দাগ লেগে যাবে। ইউ আর এ স্ট্রং গার্ল অন ইয়োর এরা, কামান হানি। এখনই ধরবো কি? আই অলওয়েজ রেডি। তুই শুধু তোর এই বিরোহিণী ভাব কাটিয়ে আসল অন্তির রূপে ফিরে আয়, তোর ফর্মে ফিরে আয়। কষ্ট হচ্ছে, ফ্রডের জন্য কষ্ট হচ্ছে তোর? ওই কষ্টের গুষ্টি কিলে নিজেকে প্রিপেয়ার কর। ধোঁকাবাজদের জন্য কোনো অনুশোচনা নেই। অন্তি সদ্য প্রেমের ধোঁকা সামলে নেয়, নিজেকে শক্ত করার চেষ্টা করে। অন্তরালের আগুন নিভিয়ে মুখরেখায় তার সেজে কাঠিন্যতা। বুকের ভিতরে যদিও হালকা চিনচিন ব্যথা করছে, তবু নিজেকে থিতু করতে তৎপর হয়ে ওঠে। এভাবে ধোঁকা খেয়ে সে এক বুক কেঁদে ভাসিয়ে দিবে এমন তো মেয়ে সে নয়। এগুলো তো তার সাথে যায় না, প্রতিশোধ তো নিয়েই ছাড়বে। দোস্তরা বাসে উঠছে, এটাই পারফেক্ট টাইম। লেটস গেট রেডি। কাঁধ হতে তড়িঘড়ি করে ব্যাগ নামিয়ে নেয় অন্তি। গলায় প্যাঁচানো স্কার্ফটা খুলে চোখ দুটো বাদ রেখে পুরো মাথা মুখ ঢেকে নেয়। একইভাবে পালকও তার দেখা দেখি নিজেকে আবৃত করে নিতে নিতে বলে, নাইপ আছে? আছে। বাসে ওটার সঙ্গে সঙ্গে বের করব, তুই চারপাশটা খেয়াল রাখবি। ফিকার মাত কার দোস্ত। বুকে ফু দিয়ে ফুড ভিলেজের সম্মুখে সারি সারি ঝাউবনের আড়াল হতে বেরিয়ে এসে অন্তি পালক জোরালো পায়ে আশেপাশে না থেকে সরাসরি দুজন দৌড়ে উঠে পড়ে শান্তি পরিবহনে। এখনো বিরতি চলছে বিধায় বাসে লোক সংখ্যা কম, আর এই সুযোগটাই একদম শেষ সিটের আগের সিটটায় বসে লুতুপুতু প্রেমে মজেছে শাওনদোলা। নিভু নিভু রঙিন লাইটের আলোতে তাদের প্রেমলীলা দেখে অন্তির কপালের শিরা দাউ দাউ করে জ্বলে ওঠে। পালক, ফায়ার সার্ভিসে কল কর, আমার ভেতরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ডেকে লাভ নেই, পানি দিয়ে নিভিয়ে দেবে তোকে। তার চেয়ে বরং এই আগুন দিয়ে ব্যাটাকে কয়েক ঘা বসিয়ে দে, কাহিনী খতম। অন্তি একটা মাঝারি সাইজের ধারালো চকচকে চাকু হাতে নিয়ে উঁচিয়ে ধরে। এটা তার সর্বক্ষণের সঙ্গী, মূলত নিজের সেফটির জন্য সে এই চাকুটা কাছে রাখে, কেননা হুটহাট দেশান্তর হয়ে যাওয়া তার অন্যতম ব্যাধি। জ্বলন্ত আগুনে পুড়ে ছারখার হতে হতে তেড়ে ফুড়ে যায় সে তার তথা কথিত প্রেমিকের কাছে, যে কিনা এখন অন্য নারীকে নিয়ে লীলায় মজেছে। বিশেষ এক মুহূর্ত ঘটার পূর্বে দুজনের অগ্রসর হচ্ছে দুজনের দিকে। ঠিক সেই সময় হুট করে টি শার্টের কলার টেনে ধরে আচমকা কেউ। শাওন চোখ খুলে ফেলে সঙ্গে সঙ্গে। ব্যাটা শালা, লম্পট শালা, তোর সাহস হয় কি করে আমাকে ধোকা দেওয়ার? হ্যাঁ, বাসের মধ্যে তোর বিদেশি ক্লায়েন্ট নিয়ে মিটিং চলছে তাই না? তোকে তো আজকে আমি খতম করে দিব। মার দোস্ত, মার শালাকে। অন্তি এক হাতে শার্টের কলার ধরে অপর হাতে চাকুর নিচের অংশ দিয়ে উথাল পাথাল মার শুরু করে শাওনকে। শাওন বাধা দেওয়ার চেষ্টা করলেও আকস্মিক আক্রমণে তাল খুঁজে পায় না। বাসে বসা বাকি যাত্রীগণ যে যার রাতের ঘুম কাটিয়ে চোখ মেলে হতভম্ব দৃষ্টিতে তাকায়। মেয়ে মানুষের অবয়বে দুটো ডাকাতকে দেখে তাদের ঘাম ছুটে যাওয়ার অবস্থা, বিশেষ করে হাতে ধারালো চাকু দেখে যে যার মতো তটস্থ হয়ে গুটিসুটি পাকিয়ে থাকে। পালক আশেপাশে তাকিয়ে জোরালো গলায় বলে ওঠে, খবরদার, কেউ টু শব্দ করবে তো গলা কেটে নামিয়ে দেব। চুপচাপ বসে থাকো সবাই। অন্তি, থামো প্লিজ অন্তি। এই সন অফ হারামি, একদম কথা বলবি না। তোর জন্য আমি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি, তোর জন্য মাঝরাতে ছুটতে ছুটতে এখানে এসেছি। তুই কিনা আমাকে ঢপ দিস, এই তোর মিটিং? আমাকে বলতে দাও। চুপ শালা, কি বলবি তুই? দোস্ত নাক ফাটিয়ে দে।
পালকের বলার আগে অন্তি কনুই দিয়ে শাওনের নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। তেজালো স্বরে চিল্লিয়ে বলে, তোর প্রেমের স্বাদ আজকে আমি ঘুষিয়ে দেব। আমার ইমোশন নিয়ে খেলা, আমার সাথে রিলেশনের নাটক করে খাগড়াছড়ি যাস মিটিংয়ে। শাওনের নাক দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত বের হতে শুরু করেছে। গালের ওপর স্পষ্ট মারের ছাপ পড়ে গিয়েছে। ধারালো চাকুর ভয়ে সে পারছে না জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে। এই মেয়েকে সে 2 পয়সারও ভরসা করে না। গলায় কিংবা বুকে চাকু বসিয়ে দিতে 1 সেকেন্ডও সময় নিবে না। সিটের সঙ্গে চিপকে বসা দোলা ভয়ার্ত নজরে তাকিয়ে দেখে দুজন লেডি গুন্ডাকে। এরা কারা, কোথায় থেকে উদয় হলো কিছু জানে না সে। শাওনের সাথে কি সম্পর্ক সেটা অজানা, কিন্তু কথা শুনে বুঝতে পারছে হয়তো কিছু গোলমাল রয়েছে। শাওন কি তবে বিট্রে করেছে? দোস্ত হয়েছে না দেখ। হয় এনাফ, ছেড়ে দে এখন। ব্রেক টাইম শেষের দিকে, যাত্রীরা উঠলে আমরা ফেসে যাব। অন্তি শাওনের কলার ছেড়ে দেয়, ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে চাকুটা ফের উঁচিয়ে ধরে তীক্ষ্ণ গলায় বলে, ওয়ালেট, ঘড়ি, ফোন যা কিছু আছে বের কর। অন্তি, একটা কথা না, একদম পেটে চালিয়ে দেব, কুইক। বিধ্বস্ত রূপ নিয়ে শাওন কাপা হাতে প্যান্টের পকেট হতে ওয়ালেট বের করে। সামনে আনতে না আনতে সৌ মেরে সেটা নিজের দখলে নিয়ে নেয় অন্তি। ভুরু উঁচিয়ে হাত ঘড়ির দিকে ইশারা করতে সেটাও তড়িঘড়ি করে খুলে ফেলে শাওন। প্লিজ আমার ফোনটা নিও না, ফোনে আমার অনেক দরকারি ডকুমেন্টস আছে। ডকুমেন্টস দিয়ে কি করবি তুই? তোর তো অফিসে মেয়ে নিয়ে, তাড়াতাড়ি ফোন বের করবি নাকি তোর পেটের নাড়ি ভুড়ি বের করব? শাওন উপান্তর না পেয়ে ফোনটা বের করে হাতে তুলে দেয়। অন্তি ফোনটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে দেখতে বলে, মিশন ডান, চল এবার। দোস্ত এই সুযোগে চল, বাস ডাকাতিটাও করে ফেলি। পাবলিকের গণধোলাই খাওয়ার শখ জেগেছে তোর না? বাট ভাইবটা দারুণ, চল তাড়াতাড়ি। বাস হতে দুজন দ্রুত গতিতে নেমে পড়তে বাসরত যাত্রীগণ হাফ ছেড়ে নিঃশ্বাস ছাড়ে। নিভানো লাইটগুলো জ্বালিয়ে দিয়ে প্রত্যেকে মার খাওয়া ব্যক্তির দিকে উজবুকের ন্যায় তাকিয়ে থাকে। কেউ মুখ ফুটে কিছু বলার সাহস পায় না, কিন্তু বাসের মধ্যে কোনো এক সাইড থেকে এক বয়স্ক লোকের হাতে শুধু ভেসে আসে করুণ এক সুর, কি দিন আইলো আজকাল মাইয়া মানুষও বাসে ডাকাতি করে। ঠান্ডা শীতল রাতের আবহাওয়ায় হাইওয়ের এক সাইডে দাঁড়িয়ে আছে একখানা কালো রঙের কার। পাশ দিয়ে সাই সাই করে ছুটে চলেছে দূরপাল্লার সব যানবাহন। থেমে থাকা গাড়ির সঙ্গে হেলান দিয়ে ফোনে দৃষ্টি নিমজ্জিত রেখেছে একজন লম্বা গড়নের পুরুষ। পরনে তার ডিপ নেভি টি শার্ট, সঙ্গে লাইট ব্রাউন কার্গো প্যান্ট। পেশিবহুল হাতে শোভা পাচ্ছে ঝকঝকে ওয়াচ। প্রফেশনের সঙ্গে তাল মিলিয়ে হাই ফেড হেয়ার কাট। ঠিক তার একটু দূরত্বে আরও একজন পুরুষ ব্যস্ত গাড়ির চাকা বদল করতে। মাঝ রাস্তায় টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার কারণে ঘটেছে বিপত্তি। গাড়ির হর্নে মুখরিত সড়কের পাশ দিয়ে দ্রুত গতিতে হেঁটে চলা দুটো রমণী সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে কিছুটা গতি মন্থর করে। একজন লম্বাটে পুরুষকে হেলান দিয়ে ফোনে মনোযোগ দেওয়াটা তাদের দৃষ্টিগোচর হয়। কিছুটা এগিয়ে আসতে চোখে পড়ে আরও একজন পুরুষের দিকে। দোস্ত চল ডাকাতি করি। ব্যাটা দুটোর সামনে চাকু ধরে ফোন ওয়ালেট কবজা করে নেই। আজকে একদম ভাইবে আসি, পুরাই সিনেমাটিক ব্যাপার স্যাপার। অন্তি সামনে পিছনে কঠোর নজরদারিতে তাকায়। রাস্তায় ছুটে চলা গাড়ি ঘোড়া ছাড়া সেরকম কোনো লোকজন নেই। পালকের দেয়া আইডিয়াটা তার আগেই মাথায় এসেছিল। নির্বিঘ্নে সে কণ্ঠ নামিয়ে বলে, নিউ এক্সপিরিয়েন্সের জন্য করাই যায়। কজ অনলি মানি ক্যান ফিক্সড আওয়ার ট্যুর জার্নি। ইয়েস ইয়েস। শোন, সর্বপ্রথম আমরা সামনে দিয়ে পাশ কাটিয়ে যাব। কোনোভাবেই ব্যাটা দুটোর দিকে তাকাবো না, জাস্ট আর চোখে পরখ করব। 2-3 কদম যাওয়ার সাথে সাথে আবার ব্যাক করে গাড়ির সাথে দাঁড়ানো ব্যাটার গলায় চাকু ধরবো। ওকে? ওকে বস। পরিকল্পনা মাফিক অন্তি পালক নিজেদের কার্য সম্পাদন করার জন্য গাড়ির সামনে দিয়ে চুপচাপ হেঁটে চলে যায়। আর চোখে পরখ করে হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তিটার হাত ঘড়ি এবং ফোনটার দিকে। রেড লাইটের ঘোলাটে আলোতে দুটো বেশ দামি মনে হচ্ছে, নিশ্চয়ই বিদেশি ব্র্যান্ডের। কিছুটা পথ এগোতেই দুজন থেমে যেয়ে এক বুক সাহস সঞ্চয় করে আবারও ফিরে আসে। অন্তি লুকিয়ে রাখা চাকুটা সুকৌশলে হাতে চেপে এগোয়
দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। ফোন, ওয়ালেট, ওয়াচ সব চাই। বেশি কথা বললে গলার নিচ দিয়ে রক্ত ঝরবে। হঠাৎ কাজের ছন্দপতন, জোরালো গলায় ধ্বনি। একজন ফোন হতে দৃষ্টি সরিয়ে মুখ উপরে তোলে তো আরেকজন টায়ার লাগাতে গিয়ে হাত থামিয়ে ফেলে। দুজনেরই ধারালো চোখের দৃষ্টি প্রতিস্থাপন হয় দুজন রমণীর দিকে। এভাবে তাকে দেখার কি আছে? কথা কান যাচ্ছে না। দিব ঢুকিয়ে চাকু নিয়ে এগিয়ে আসতে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ানো পুরুষটি সোজা হয়ে দাঁড়ায়। মস্তিষ্কের সঙ্গে কয়েক সেকেন্ডের বোঝাপড়া শেষে হাতের ফোনটা বন্ধ করে পকেটে ঢুকে নেয় সে। ধীর কণ্ঠে বলে, রিল্যাক্স। হোয়াট রিল্যাক্স? এই ঘড়িটা তাড়াতাড়ি আমার হাতে চাই, কুইক। 1 সেকেন্ড লেট হলে আলবিদা করে দিব। স্কার্ফে আবৃত মেয়েটার উচ্চ গলার হুমকিতে সিক্তর সামান্য কপাল ভাঁজ হয়ে আসে। তবে কোনো বাক্য ব্যয় না করে সে গলার কাছাকাছি ধরে থাকা চাকুর দিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। চুপচাপ হাতের ঘড়ি খুলে গম্ভীর কণ্ঠে বলে, ফোন, ওয়ালেট দেয়া যাবে না। ওকে ওকে, ঘড়িটা হলেই হবে। অন্তি চাকু হাতে রেখে ঘড়িটা সবেগে নিয়ে নেয় হাতের মুঠোয়। নিচে বসারত পুরুষটার দিকে তাকাতে সে ভারী কণ্ঠে বলে, আই হ্যাভ নো ওয়াচ, সরি। দোস্ত, এই একটাই আনাপ, চল। নাফিসকে আগেই স্যালেন্ডার হতে দেখে অন্তি কিছু বলে না। চাকুটা একইভাবে হাতে রেখে পালককে নিয়ে সে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু পালক যাওয়ার মুহূর্তে নাফিসের মাথায় থাকা ক্যাপটা টান দিয়ে নিয়ে যেতে যেতে বলে, তাহলে ক্যাপটা আমার। আচমকা দুজন রমণীর আকস্মিক ডাকাতি চোখের সামনে বরদাস্ত হতে দেখে নাফিস টায়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দুহাত দুদিকে প্রসারিত করে আশ্চর্যান্বিত দৃষ্টিতে তাকে বলে, হোয়াট, আর ইউ শিওর ইউ আর এ লেফটেন্যান্ট কমান্ডার ফ্রম বাংলাদেশ নেভি? ফাইরাজ আহমেদ সিক্ত? মেবি আই এম। তাহলে এগুলো কি হচ্ছে? কাম ডাউন ব্রো, সিক্ত ডু সামথিং। আমার ক্যাপ নিয়ে চলে যাচ্ছে। সিক্ত দক্ষ হাতে টি শার্টের ভাঁজে কোমরে রাখা ধাতব রিভলভার বের করে হাতে নেয়। কিছুটা দূর অতিক্রম করা দুজন রমণীর দিকে তীক্ষ্ণ গলায় ডাক ছেড়ে দেয়, হেই লেডি মাফিয়া। অন্তি পালকের পদজোড়া থেমে যায় পুরুষালী গলার ডাক শুনে। দুজন সঙ্গে সঙ্গে পিছু ঘুরে তাকায়। গাড়ির সামনে টান টান হয়ে দাঁড়ানো পুরুষটার হাতে রিভলভার, তাও সেটা নিজেদের দিকে তাক করা। ভুরু জোড়া আপনা আপনি উপরে উঠে যায়। চোখ দুটো হয়ে ওঠে ছানা পড়া। দোস্ত, চোরের উপর বাটপাড়ি মনে হচ্ছে। শিট, অতি লোভে তাঁতি নষ্ট। এগেইন প্রুভড। সিক্ত একটুখানি এগিয়ে আসে সামনে, ডান হাতে রিভলভার ধরে বাম হাতে ইশারা করে ধীর কণ্ঠে বলে, কাম হেয়ার। দোস্ত, ভুলেও যাওয়া যাবে না, ঘড়িটা দিয়ে দে। অন্তি তাড়াহুড়ো করে ঘড়িটা খুলে নেয় হাত থেকে। ইতিমধ্যে তার হাতে পড়াও হয়ে গিয়েছিল। ভেবেছিল সামনের মার্কেটে যে কোনো একটা দোকানে বিক্রি করে দিবে, কিন্তু এটা কি হলো? মুখরেখায় কিছুটা ভীতু ভাব এলেও কণ্ঠ সুদৃঢ় রেখে বলে, ওখানেই দাঁড়ান, একবার না, ঘড়ি রিটার্ন দিয়ে দিচ্ছি। সিক্তকে শর্ত জুড়ে দিয়ে অন্তি ব্যস্ত গলায় ফিসফিসিয়ে পালকের দিকে ঝুঁকে বলে, তুই এক পা করে সামনে এগো, আমি ঘড়িটা ছুঁড়েই দৌড় দেব। ওকে। মধ্যবর্তী দূরত্ব কিছুটা ঘুষিয়ে অন্তি ধীরে ধীরে এগিয়ে এসে সামনে দাঁড়ায়। রিভলভার আর ধারালো চাকুর মুখোমুখি হতে না হতেই সে ঘড়িটা ছুঁড়ে দেয় জৈনক পুরুষটার দিকে। এক মুহূর্ত কালক্ষেপণ না করে কাঁধের চুল রাতের হাওয়ায় উড়িয়ে দৌড় শুরু করে প্রাণপণে। ব্রো, আমার ক্যাপ। নাফিস ছুটে আসে অন্তি পালকের পিছু নিতে, কিন্তু মাঝপথে হাত বাড়িয়ে বাদে সাদে সিক্ত ভরাট কণ্ঠে বলে, থাক, ভয় পেয়েছে। এই কলিজে নিয়ে আসে ডাকাতি করতে। প্রফেশনের ডাকাতি করে না হয়তো। সামথিং ইজ রং। মেয়ে দুটোকে দেখে ডাউট হচ্ছে। অপরাজিতা লজ, সকাল 8:30। কোথায় ছিলে সারা রাত? লং ড্রাইভে। সরি বাবা, তুমি চুপ করো। ফয়সাল সাহেব হাতের ইশারায় আনিশাকে থামিয়ে দেন। তার গম্ভীর চাহনি নিবদ্ধ থাকে ব্রেকফাস্ট টেবিলে সামনাসামনি বসারত ছেলের দিকে, যে কিনা সারা রাত নিখোঁজ থেকে বাসায় ফিরেছে আধা ঘন্টা আগে। তোমাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে। লং ড্রাইভে ছিলাম। হ্যাভ ইউ লস্ট অফ ইউর সেন্স? সিক্ত নাইফ ফর্কের সাহায্যে খানিকটা সসেজ মুখে তুলে বাবার দিকে এক পলক তাকায়।
মাত্র শাওয়ার শেষে বসেছে নাস্তা করতে। ছাট ছাট চুলের ভাঁজে জলের কণাগুলো এখনও বিদ্যমান। মুখবয়বে সেই উত্তপ্ততা কিংবা সারারাত নির্ঘুম থাকার রেশ। স্বচ্ছ অভিব্যক্তিতে খেতে খেতে নির্মেদ কণ্ঠস্বরে বলে, প্রবলেমটা কি? ছেলের দায়সার উত্তরে ফয়সাল সাহেব অসন্তুষ্ট হন। তিক্ত গলায় বলেন, বিয়ের আসর থেকে তুমি কাউকে কিছু না বলে লং ড্রাইভে চলে গেলে, এটা কি ধরনের হেয়ালি? তোমার থেকে আমি এটা মোটেও আশা করিনি। শুধু প্রফেশনাল লাইফে কনসার্ন থাকলে হয় না, পার্সোনাল লাইফের প্রতিও খেয়াল রাখতে হয়। এটা বোঝা উচিত ছিল তোমার। আমি যতদূর জানি সেখানে তারপর আমার আর কোনো কাজ ছিল না। কাজ থাকুক কিংবা না থাকুক, তুমি হুট করে চলে আসবে কেন জানো? কতটা ছোট হতে হয়েছে আমাদের। সবাই সন্দেহ প্রকাশ করেছে তোমার সম্পর্কে, ভেবেছে মেয়ের মতো ছেলেরও হয়তো কোনো অ্যাফেয়ার আছে, সেজন্য এভাবে নিখোঁজ হয়েছে। আমি সবার সামনে থেকে চলে এসেছি, কেউ বিষয়টা অবজার্ভ করতে না পারলে আমার তো কিছু করার নেই। লং ড্রাইভে যাওয়াটা কি খুব দরকার ছিল? সিক্ত ফয়সাল সাহেবের প্রশ্নে জবাব দেয় না। নিরুত্তর থেকে তার ব্রেকফাস্ট কমপ্লিট করতে থাকে। যেখানে তার উত্তরের জন্য সবাই খাওয়া থামিয়ে তাকিয়ে আছে, সেখানে সে নির্দ্বিধায় আর একটা গ্রিলড টমেটো প্লেটে নিয়ে খেতে শুরু করে। ছেলের এই ভয়ডরহীন মৌনতায় অন্তরালে দীর্ঘশ্বাস ফেলেন মিসেস আদিবা। পাশে বসা মেয়ের দিকে মুখ চাওয়াচি করে ধীর কণ্ঠে বলেন, যার আগে আমাদের বলে যাওয়া উচিত ছিল তোমার। দুশ্চিন্তা হয় এটা তো অ্যাটলিস্ট বুঝবে। তোমার আপু জাহিনকে তো কালকে দৌড়ের উপরে রেখেছিল। আই এম নিয়ার বাই 30 মা। এখনো যদি তোমরা আমার হারিয়ে যাওয়ার ভয় করো, ছোটবেলার মতো কিছু বলার নেই। ফোনটা তো ধরতে, কতবার ফোন করা হয়েছিল দেখেছিলে কি? ফোনের কথা শুনে আবারও নিশ্চুপ হয়ে যায় সিক্ত। শেষ স্লাইসের সঙ্গে খানিকটা ফ্রুট জুস খেতে খেতে সে চোখের দৃষ্টি শিথিল করে নিচু হয়ে তাকিয়ে থাকে। ফোনটা যে সে ইচ্ছাকৃতভাবে ধরেনি এটা এড়িয়ে যায়। এমনিতে শ্রদ্ধেয় পিতা তার প্রতি বেজায় ক্ষাপ্ত। কথা বলছো না কেন? তোমার ভাইয়ের এখন কোনো উত্তর আসবে না, কারণ সম্পূর্ণ বিষয়টা সে নিজ ইচ্ছাতে ঘটিয়েছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে মেয়েটাকে সেই পালিয়ে যেতে বলেছিল কিনা। ফয়সাল সাহেব কথায় খানিকটা বিষম খেয়ে কেসে উঠে সিক্ত। সামনে রাখা টিস্যু বক্স হতে দুটো টিস্যু হাতে নিয়ে মুছতে মুছতে দাঁড়িয়ে পড়ে। ভরাট গলে বলে, মীর জাফরকেও হয়তো এতটা অবিশ্বাস করা হতো না যতটা না তোমরা আমাকে করা হচ্ছে। মেয়ে নিজে পালালো, সেটার কোনো ফল্ট নেই, আমি কেন চলে আসলাম এটা নিয়ে করা হচ্ছে জাজ। মেয়ে নিজের ইচ্ছেতে পালালো, এখন সেটারও দায়ভার আমার কাঁধে। হোয়াট সো মাচ ডিসক্রিমিনেশন। আনিশা সিক্তের কথায় ঠোঁট কামড়ে মাথা নিচু করে হেসে ফেলে। মুখে হাত রেখে নরম গলা বলে, তুমি সেখানে থাকলে কোনো কথাই হতো না। আমি থেকে কি করতাম? বিয়ে করতে গিয়ে বউ পালিয়েছে আমার, আমি সেটা মেনে নিয়েছি। ওখানে থাকলে সবাই জাস্ট সিম্প্যাথি দিত, বউ তো কেউ ফিরিয়ে এনে দিত না। যেখানে বই নেই সেখানে বরের কি কাজ? হ্যাঁ, কিন্তু এটাও তো খারাপ কিছু নয়, সবাই তোমার মাথায় হাত বুলিয়ে সিম্প্যাথি দিত, এত জবাবদিহিতা কিংবা প্রশ্নের সম্মুখীন হতে হতো না। সরি, আমি হাইজিন মেনটেন করি চলি, দরকার আমার বউ সিম্প্যাথি না। সিক্তের কাট কাট গলার প্রত্যুত্তরে আনিশা এবার শব্দ করে হেসে ওঠে, কিন্তু বাবার দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ সীমায় আনে। ফয়সাল সাহেব ছেলের যাওয়ার পানে তাকে থেকে বিরক্ত ভঙ্গিতে বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলেন, লাগামহীন কথাবার্তা। শান্ত হও বাবা, আমি দেখছি ব্যাপারটা, দয়া করে ক্লিয়ারলি শুনবে, কোথাও কিছু রয়েছে কিনা। আস্থা। ঝকঝকে বেলায় মিষ্টি রৌদ্রের হাতছানি চোখে এসে লাগছে অন্তির। এলোমেলো চোখে নীলরঙা জানালার পর্দা উড়ে উড়ে দুলছে ফ্যানের বাতাসে। ব্যালকনি হতে চার্মিং বেলগুলো টুংটাং আওয়াজ তুলেছে ছন্দ মিশিয়ে। ওদিকে জানালার ফাঁক গলে একটু ঢু মারলেই বোঝা যাচ্ছে নির্মলা বাতাস গান গাইছে ফাগুন মাসের। মুখের ওপর সমস্ত এলো চুলের ভিড় জমিয়ে চঞ্চলা রমণী ঘুমে বিভোর। বেলা 11টা গড়িয়ে 12টা পার হচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। অবশ্য থাকার কথা না, কাল রাতে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার বাস পেতে হয়েছিল বিলম্ব।
অতঃপর ভোর 4টার পরে বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়েছিল সে বেডে। কয়েক মিনিটের ব্যবধানে সেই যে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে, এখনও তা চলমান। রোদের তীব্রতা বাড়তেই গাঢ় ঘুম মাখা চোখ তার কুঁচকে আসে। মুখ হতে অস্ফুট স্বরে কিছু একটা বলে আবারও উল্টো পাশ ফিরে আয়সি করে শোয়। খানিকটা সময় পেরোতেই ভুরু জোড়া আবারও বাঁকা হয়ে আসে। শান্তির ঘুমের মাঝে প্রাকৃতিক দুর্যোগের ন্যায় আঘাত হানে তার বেয়ারা ফোন। ভাইব্রেটে ভূমিকম্পের ন্যায় কাঁপিয়ে তোলে পুরো ঘর। হ্যালো, টোটো কোম্পানির ম্যানেজার কোন দেশে আছেন এতক্ষণ? ফোনের অপর পাশ হতে তীর্যক গলার আওয়াজ পেতে আদর্শ হতে সোজা হয়ে বসে অন্তি দুপা ভাঁজ করে বা হাতের মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে নেয়। হাই তুলতে তুলতে ঘুম ঘুম কণ্ঠে বলে, নানু যে বাসাতে আছেন নাকি? বাসাতে আছি। পালান টুকুর খেলা শেষ এত তাড়াতাড়ি? ধোকা খেয়ে বোকা হয়ে গিয়েছি। আমার কপাল আর ভালো কিছু হলো না। হয়েছে, এত ভালো লাগবে না। মনে বড় দুঃখ, তোর গীত শোনার আমার সময় নেই। দেশি মুরগি রাঁধছি আলু দিয়া, সাইকি চাপা শুটকি ভর্তা করতেছে, আইসা খাইয়া যা। পছন্দের খাবারের কথা কর্ণপাত হতেই চোখ মেলে সজাগ দৃষ্টিতে তাকায় অন্তি। বিরহবনের দুঃখ ভুলে যায় নিমিষেই। বাহিরের মিষ্টি রোদের ন্যায় ঝকঝকে হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। উৎফুল্ল গলায় বলে, এক্ষুনি আসছি আমি, আয় সাবধানে। আচ্ছা, তোর স্টেপ মাদার কি কিছু কইছে তোরে? এখনো দেখা হয়নি? দেখা হলে মাইক বাজানো শুরু করবে। আমার সাথে কাল লাগছিল। কি বলেছে তোমাকে? আইসানে কমুনের সব কথা ঠিক আছে। তোমার মেয়ে কি রেগে আছে আমার উপর? আমি কি জানি। ওয়া, তোরা খালা বুঝবি, বুঝুগা। আমি তো সায়রা খানম। অন্তির কথা শেষ না হতেই ফোন কেটে দেয়। এটা তার শিক্ষীয় অভ্যাস। নিজের কথা সমাপ্তি হলে সে ফোন কেটে দেয়। অপরজনের কথা শোনার আর প্রয়োজনীয়তা বোধ করেন না। মুখের ওপর ঠাস করে ফোন কেটে দেওয়াটা তার কাছে স্বাভাবিক লাগলেও সবার কাছে তা লাগে না। লাগে শুধুমাত্র তার ছোট মেয়ে আর একমাত্র নাতনির কাছে। হ্যালো দোস্ত। বলো দোস্ত। নানুর বাসায় লাঞ্চের দাওয়াত রেডি হ। আইটেম বল। দেশি মুরগির ঝোল, সাথে সাইকি খালামনির হাতের চাপা শুটকি ভর্তা। ওয়াও, মজা। অন্তি বিছানা ছেড়ে উঠে পড়ে। কাবার্ডের মধ্যে হতে জামা খোঁজার কাজে নিয়োজিত থেকে ব্যস্ত গলে বলে, মিস না করতে চাইলে এখনই রেডি হও। দোস্ত, যাইতে তো ভীষণ ইচ্ছে করছে, বাট বাবা আম্মু হসপিটালে ডিউটিতে যাওয়ার আগে ভীষণ বকেছে। কেন? কালকের ঘটনার জন্য বলেছে। এভাবে না বলে আবার বের হলে সোজা বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। এরপর থেকে তাহলে বলে বের হবি? বললে কি বের হতে দেয় নাকি? তাহলে না বলেই বের হবি। যাই হোক, একটা আফসোস বাণী শোনাই তোকে। আবার দুঃখের কথা। চরম দুঃখ। এতক্ষণ আমাদের সাজেক থাকার কথা ছিল। কালকে রিভলভার ব্যাটার হাতে যে ঘড়িটা ছিল সেটা মাইকেল কর্স ব্র্যান্ডের, সম্ভবত লেক্সিংটন মডেলের, দাম 20,000-এর মতো। ও মাই গড দোস্ত, কেন ফেরত দিলাম আমরা? জীবনের প্রথম ডাকাতি মিশনে এইভাবে ঘোল খেলাম। শিট শিট। বাসায় এসে তো মাথায় হাত আমার। টাকার অঙ্ক মেলাতে গিয়ে চক্ষু চরক। অ্যাডভেঞ্চার সব এক রিভলভার দেখেই হাওয়ার পাঞ্চার হয়ে গেল। ইস, যদি রিভলভারটা না থাকতো, ড্যামেন শিওর 20,000 টাকার মালিক হয়ে যেতাম দোস্ত। প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর। যদিও কাজটা ভালো না, তবে জীবনে সব কিছুরই অভিজ্ঞতা অর্জন করতে হয়। এক্ষেত্রে যদি জেলেও যেতে, সেটাও এক প্রকার অভিজ্ঞতা দোস্ত। আমার বাপ মা দুজনই ডাক্তার, আর তাদের মেয়ে হয়ে আমি কিনা চোর ডাকাত। সিসি, জেল ফেরত আসামি হয়ে মুখ দেখাবো কি করে? উল্টো দিকে কয়দিন ঘুরে ঘুরে থাকবি? মুখ দেখানোর দরকার নেই। আচ্ছা ছাড়, রাখছি আমি, ক্ষুধা লেগেছে, বিকেলে দেখা হচ্ছে। অন্তি ফোন কেটে কটনের একখানা সাদা টপ বের করে নেয়। সে হালকা রঙের ডেনিমের জিন্স প্যান্ট ক্লেসার দিয়ে কোনো মতে চুলগুলো আটকিয়ে মিররের সামনে এসে দাঁড়ায়। সূক্ষ্ম নজরে গাল দুটোর দিকে দৃষ্টিপাত রাখতেই দেখতে পায় লাল লাল পিম্পলগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগের কয়েকদিনের তুলনায়। আঙুল দিয়ে গুনতে গুনতে মোট 13টা অবধি গিয়ে থামে। ওঠ, যত পারিস ওঠ, কিচ্ছু করবো না, দেখি কত দূর তোর দৌড়, হতছাড়া পিম্পলের গোষ্ঠী।
তড়িঘড়ি রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কক্ষ হতে বের হয়ে আসে অন্তি। গলার সঙ্গে হালকা সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টের স্কার্ফটা পেঁচিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নেয়। সিল্কি সেই সাথে কাঁধের চেয়ে একটু ছোট চুল হওয়ার কারণে আঁচড়ানোর ঝামেলা খুব একটা নিতে হয় না তাকে, কোনোভাবে হাত দিয়ে ঠিকঠাক করে নিলেই হয়ে যায়। নবাব রানী শেহজাদি আবার দেশ ভ্রমণে বের হচ্ছে। যা কিছু করুক আমার কি, তোর কি মানে? এই ভবঘুরে মেয়েকে দেখে আমার স্নেহা শোনা তো খারাপ হয়ে যাবে। ওর বাতাস আমার নাতনির গায়ে লাগবে। নসাদকে কিছু বলতে পারিস না? মিসেস মিথিলা তার মায়ের দিকে তাকে কণ্ঠ নামিয়ে বলে, তোমার জামাইকে বলে কি লাভ? এই গুন্ডি মেয়ে সবসময় ডোন্ট কেয়ার মুডে থাকে। অন্তি ড্রয়িং রুমের সামনে পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে দুজন অপছন্দের ব্যক্তির ফিসফিসানি শুনতে পায়, বুঝতে পারে তাকে নিয়ে চর্চা হচ্ছে। এই মা মেয়ে তার চক্ষুশূল, না সে তাদের দেখতে পারে ঠিকঠাক, না তারা পারে তাকে দেখতে পারে ঠিকঠাক। অঘোষিতভাবে দা কুমড়োর মতো সম্পর্ক হয়ে গিয়েছে তাদের মাঝে। ঠোঁটুলটি এসে মৃদু হাসে, অতপর ইচ্ছাকৃতভাবে পানি খাওয়ার বাহানায় ড্রয়িং রুমের দিকে যেতে যেতে নিজের মতো করে সুর তোলে। বিষের কাঁটা ছিল মনে, আগে বুঝিনি। আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী। ওরে আমার বন্ধু তোমার নাম দিয়েছে কাল নাগিনী। দেখেছিস দেখেছিস কি অসভ্য মেয়ে, আমাকে কাল নাগিনী বলছে। ওর কথা গায়ে মেখো না তো আম্মা। মাখবো না মানে? আমাকে শুনিয়ে শুনিয়ে কাল নাগিনীর গান বলে। নওশাদের সাথে দেখা হোক আজকে, কথা হবে। ভুল তো বলিনি কিছু। ওরে মশার কলোনি, আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল নাগিনী। সামনে দিয়ে নির্বিকার চিত্তে হেঁটে যায় দুর্দান্ত রমণী। তার গুনগুনিয়ে বলা গানের সুর চওড়া হয় কাছাকাছি পাশ কাটিয়ে যাওয়ার সময়। মিসেস মিথিলা এবং তার মা মিসেস জোবেদার কর্ণপাত বেশ ভালোভাবেই শ্রবণ হয় গানটির ভাবার্থ। অবাক চিত্তে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্তির যাওয়া দেখে দুজনে। নওশাদকে বিচার করতে হবে, ইস কালকে যদি বিয়েটা হতো বেঁচে যেতাম। পালিয়ে গিয়ে আবার যে ফিরে এসেছে, নওশাদ কিছু বলেনি, দেখাই হয়নি তো, তবে রাতে নিশ্চিত কিছু একটা হবে। আপদ বিদায় কর তাড়াতাড়ি, চেষ্টা তো করছি। মধ্য দুপুর বেলাতে ঢাকা শহরে তীব্র জ্যাম, সেই সাথে কড়া রোদের ভাস। চোখ তুলে তাকানো দেয় রাস্তার পথিক সহ পশু পাখিদের ক্লান্ত নিঃশ্বাসের ক্ষীণ আওয়াজ কানে ভেসে আসে। সেই সাথে তো রয়েছে চারদিকে হর্নের তীব্র শব্দ, প্রত্যেকের অপেক্ষা গ্রিন সিগন্যালের। কখন কাঙ্ক্ষিত সেই সিগন্যালে দেখা পাবে, কখন ছুটতে শুরু করবে আবার গন্তব্যে। আকাশ পানে জমা খানিকটা মেঘের ভেলা মাথার উপর দিয়ে ভেসে বেড়ালেও সে নিজেকে রেখেছে নিষ্ক্রিয়। একটু বৃষ্টি হলে কি যে শান্তি হতো। কপালের ওপর হাত রেখে লাল টকটকে মুখ নিয়ে রিকশায় বসে আছে অন্তি। এতক্ষণ উকি ঝুঁকি মেরে সে সামনে রাস্তা খুঁজে বেরোলো। একটু যদি রিকশাটা তার রাস্তার সাইডের দিকে থাকতো, কখন নেমে যেত দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ফাঁক ফোকর দিয়ে। যেতে যেতে এতক্ষণ সে বিজয় সরণি পৌঁছে যেত, কিন্তু দুর্ভাগ্য রিকশাটা তার একদম মাঝখানে থেমে আছে। অন্তি আপু। হঠাৎ নিজের নামে ডাক শুনতেই পিছু ফিরেছে অন্তি। ঝলসানো রোদে চোখ মুখ তার এমনিতেই কুঁচকে আছে। এর মাঝে দুজন পরিচিত ব্যক্তিকে দেখে তার চেহারা আরো গরম হয়ে ওঠে। বিরস মুখে বলে, সমস্যা কি? আপু একটু কথা আছে আপনার সাথে। চামচাগিরি করতে আসছিস? বাইকের সামনে বসা ছেলেটা জিহ্বায় কামড় দিয়ে দোকান ধরে হেসে ফেলে, সি আপু, আমরা কেন চামচাগিরি করব? শরণ ভাই তো আমাদের বড় ভাই হয়। ওর হয়ে ফিরিস্তি গাইতে আসবি না বলে দিলাম। মেজাজের টেম্পারেচার কিন্তু এমনিতে হাই হয়ে আছে। রাস্তাঘাটে মারামারি করতে চাই না আপু। আপু রাখবেন না প্লিজ। ভাই আপনার জন্য অনেক কষ্ট পাচ্ছে, সে নিজে পারছে না আপনাকে সরি বলতে, এর জন্য আমাদের পাঠিয়েছে। প্লিজ ভুল বুঝবেন না আপু ভাইকে। আসলে দোলা নামের মেয়েটা ভাইয়ের কলিগ, ফ্রেন্ডশিপের মতো সম্পর্ক। নয়নের কথা শুনে অন্তির মেজাজ চূড়ান্ত খারাপ হতে শুরু করলো। আশেপাশে থামিয়ে থাকা গাড়ি কিংবা বাইকে রিকশায় বসারত মানুষজন উপেক্ষা করে তিরিক্ষি করে বলল, আমি যদি নামি তোর বাইকের 12টা বাজিয়ে দেবো, কিন্তু নয়নের বাচ্চা তোরে আমার কচি খোকি মনে হয়, বুঝ দিতে এসেছিস?
এসব বুঝ অন্তি পায়ের তলায় রাখে। শাওন হারামজাদাকে বলবি আমার থেকে দূরে থাকতে। ওরে যদি আমি সামনে পাই একদম ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করিয়ে দিয়ে আসবো। মেয়ে মানুষের মুখে এমন অগ্নিগোলকের ন্যায় কথার ফুলকি ঝরতে দেখে আশেপাশে সবাই খানিকটা অবাক হয়ে তাকায়। অন্তি শেষ হয়ে ভ্রুক্ষেপ না করে সজোরে ঘাড় ঘুরিয়ে নেয়। আপু প্লিজ একটু বুঝুন, সত্যি বলছি শাওন ভাই আপনাকেই ভালোবাসে। দোলা আপু জাস্ট ফ্রেন্ড তার। 500 টাকার বিনিময়ে নয়নের তেলবাজি খানিকক্ষণ চলতে থাকে। অন্তি অতিষ্ঠ হয়ে কানে এয়ারপড গুজে চুপচাপ নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে থাকে। জায়গাটা যদি একটু নির্জন স্থানে হতো, এতক্ষণে সে নয়নের চল আর চোপার ছাল তুলে দিত নিশ্চিত। অপেক্ষার ক্লান্তি বসনে অবশেষে গ্রিন সিগন্যালের দেখা মেলে। হাফ ছেড়ে বাসে সবাই। আশেপাশে বড় বড় গাড়িগুলো আগে আগে চলে যেতেই রিক্সাওয়ালা মামা রিক্সা টান দেয়, কিন্তু নাসরভান্দা নয়ন অন্তির পিছু ছাড়ে না। পাশাপাশি বাইক নিয়ে সে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। মামা লাগাইয়ে দিব নাকি? অন্তি রিক্সাওয়ালার মামার কথা বুঝতে না পেরে কান হতে এয়ারপোর্ট খুলে নিয়ে ভুরু উঁচিয়ে বলে, কি মামা, বেটাশালাদের একখান গুতানি দিব নাকি? দিতে পারবেন? পারবো না মানে? অন্তির চোখে মুখে উজ্জ্বলতার রেশ চকচক করে ওঠে। এটাই তো চায় সে। হাত না চলালে মুখের কথা দিয়ে খুব একটা শান্তি পায় না। রিক্সাওয়ালা মামার প্রস্তাবে সে বেজায় খুশি হয়। মনে মনে ঠিক করে তাকে 50 টাকা অতিরিক্ত বকশিস প্রদান করবে। কিন্তু মামা রিক্সা দিয়ে বাইকে কিভাবে কি? খারান মামা দেখে যান আমার বাহাদুরি। সাব্বাস মামা, একদম উল্টাইয়া দিবেন। রিক্সাওয়ালা মামা নিজের দক্ষতার সুখ্যাতি দেখাতে বাইকের দিকে ঘেঁষে যায় ইচ্ছাকৃতভাবে। পরপর দুবার এভাবে ঘেঁষে ঘেঁষে তৃতীয়বার জোরালো আঘাত হানতেই উদ্যত হয়। কিন্তু এর মাঝেই নয়ন তার বাইক নিয়ে জোরে টান দিয়ে চলে যায় একদম সামনে। খানিক সেকেন্ডের ব্যাপার স্যাপার। লাইন ছেড়ে বেলাইনে চলে আসতেই পিছন হতে কালো রঙের একখানা গাড়ি এসে সজোরে ধাক্কা মেরে দেয় রিক্সাটাকে। সঙ্গে সঙ্গে উল্টে পড়ে যায় রিক্সাওয়ালা মামা, শক্তিম্যান খ্যাত রিক্সাওয়ালা মামা এবং তার সাহসী যাত্রী। আচানক ঘটে যায় দুর্ঘটনা। ঝনাত করে শব্দ করে উঠতে আশেপাশে 2-3 জন মানুষ ছুটে আসে রাস্তার মাঝে পড়ে থাকা চালক এবং যাত্রীকে উদ্ধার করতে। অন্তি শীত হয়ে শোয়া ছেড়ে তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে বসে পড়ে রাস্তায়। হাঁটু কোমর বাম হাতের কবজিতে এমন জোরে লেগেছে ছিলে গিয়েছে একদম। রিক্সাওয়ালা মামার দিকে তাকিয়ে দেখে তাকে ওঠানোর চেষ্টা চলছে, সেই সাথে তার উড়াল পঙ্খীকেও। এক্সকিউজ মি। গম্ভীর পুরুষালী কণ্ঠ শ্রবণ হতেই ব্যথায় বিমর্ষ মুখ নিয়ে অন্তি চোখ তুলে তাকায় উপরে। এক ক্লিন শেবওয়ালা নিপাট সুদর্শন পুরুষের হাত বাড়ানো দেখে তার কপালের ভাঁজ মিলিয়ে যায়। তবে দৃষ্টি থমকায় পুরুষটির হাতের কবজির প্রান্তরে এসে। কাল রাতে সে রিভলভার সিলভার ওয়াচ মাইকেল কর্সের, দাম 20,000 টাকা। ডাকাতি মিশনে যে উদ্ধার করতে তারা ব্যর্থ হয়েছে, আর আজ সেটাই চোখের সামনে সত্যি দেখছে। কি অন্তি এবার গাঢ় নজর দেয় পুরুষটার ওপর। অফ হোয়াইট শার্ট সঙ্গে ব্ল্যাক প্যান্ট পরিহিত মানবটার স্থির চোখ দুটো সানগ্লাসে আবদ্ধ থাকলেও চিনতে বেশ একটা বেগ পোহাতে হয় না তাকে। ঘড়ি এবং ঘড়ির মালিককে সে এক নজর দেখে চিনতে পারে। এই সে রিভলভার ব্যাটা যার কারণে তাদের অ্যাডভেঞ্চার সাজেক ট্যুর মিস হয়ে গেছে কালকে রাতে। কিন্তু ভাগ্য ভালো, লোকটা হয়তো তাকে চিনতে পারছে না। চিনবে কি করে? কালকে তো স্কার্ফে তার মুখ আবৃত ছিল। রাতের আবছায়া আলোতে চোখ দেখে কি আর চেনা যে? এক্সকিউজ মি, ক্যান ইউ হিয়ার মি? ঘড়িটার দাম কত? সরি। অন্তি পুরুষটার প্রশ্নাত্মক দৃষ্টি দেখে নিজেকে সামলে নেয়। এলোমেলো চাহনিতে তৎক্ষণাৎ কিছু না ভেবে ওনার হাত ধরে নিজেকে দাঁড় করায় সে। ঘড়িটা দেখে কেন জানি মাত্র ঘটা দুর্ঘটনার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। নিজের হাত পায়ে এবং আশেপাশে তাকে আবার নিজস্ব জগতে ফিরে আসে। আপনার গাড়ির এটা? হ্যাঁ। অন্তি দুহাত কোমরে চিপে রিক্সাওয়ালা মামার সাথে 2-4 জন লোককে কাছে আসতে বলে। অতঃপর ব্যথা কাতুর মুখবয়ে তীক্ষ্ণ গলা বলে, উনি আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে মামা, আপনারে বিচার করুন। কেন ধাক্কা মারলো? রিক্সার যাত্রীদের কি মানুষ মনে হয় না? নিজেদেরকে হাতি আর আমাদের পিঁপড়া মনে হয়? দেখলে পা দিয়ে চ্যাটকা মারতে ইচ্ছে করে, তাই না? ঠিক ঠিক। আপনি এভাবে ধাক্কা কেন মারলেন? যদি বড় কিছু ঘটে যেত?
গরিবের পেটে লাথি মারা বড়লোকদের দেখতেছি স্বভাব হইয়া গেছে। উপস্থিত মানুষদের কথা শুনে সিক্ত দুহাত পকেটে ঢুকে খানিকটা কপাল ভাঁজ করে, ভারী কণ্ঠে উন্মুক্ত করে বলে, রিকশার মোশন এবং গাড়ির মোশন এক নয়। উনি নিজের লাইন ছেড়ে অন্য লাইনে হুট করে এসে পড়লে আমার থামাতে তো সময় লাগবে। আপনি থামাননি কেন? না থামালে বেঁচে আছেন কিভাবে? ধাক্কা দিলেন কেন তাহলে? ধাক্কা আমি নিজের ইচ্ছেতে দেইনি, লেগে গিয়েছে। ওনাকে বলুন সে তার লাইন ছেড়ে অন্য লাইনে কেন এসেছিল। উপস্থিত 2-3 লোক রিকশাওয়ালার মামার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সে কাচুমাচু ভঙ্গিতে অন্তির দিকে তাকায়। তার চাহনিতে বুঝায় সে কিছুই জানে না। অন্তি নিজের দিকে বিপদ সংকেত আসতে দেখে শুকনো ঢোক গেলে পরিস্থিতি নিজেদের কবজে আনতে শক্ত গলা বলে, একটু এদিক সেদিক হতেই পারে। সবসময় কি স্কেল ধরে মেপে মেপে গাড়ি চালানো যায় নাকি? সিক্ত অন্তির দিকে তাকে ধীর কণ্ঠে প্রত্যুত্তর করে, কথাটাও তো আমিও বলতে পারি। মোটেই পারে না, কারণ আপনার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আমার রিকশাওয়ালা মামার হাত পা কেটে গেছে, রিকশার এক পাশটা ভেঙে গেছে, এর ক্ষতিপূরণ আপনাকে দিতেই হবে। উপস্থিত 2-3 জনতা অন্তির কথার সঙ্গে সহমত পোষণ করে। সমস্যারে তাল মিলিয়ে বলে, হ্যাঁ আপনাকেই ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনাটা যেমনই ঘটুক ঘটেছে, তো আপনারা প্লিজ মীমাংসা করে নিন নিজেরা। এই চলো সবাই। আশেপাশে মানুষজন ফাঁকা হতে অন্তি রিকশাওয়ালা মামার সঙ্গে দৃষ্টি বিনিময় করে ধীর স্থির কণ্ঠে বলে, ক্ষতিপূরণ দিন। কত দিতে হবে? আমাকে 2000, মামাকে 2000 আর রিকশাওয়ালাকে 3000। সিক্ত অন্তির কথা শুনে ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে দমায়। এক নজর রিকশার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে, রিকশা কি আলাদা পার্সন? অবশ্যই আলাদা পার্সন। ব্যথা তো আমাদের মতো রিকশারও লেগেছে। দেখুন হুডের পিছনটা থেতলে গেছে। রিকশাওয়ালা মামা মাথা নাড়াতে নাড়াতে বলে, হক কথা, রিকশা বইলা কি সে মানুষ না? হাত পা সবই তো আছে, শুধু জবান নাই, ধৈর্য নেন, বোবা কথা কইতে পারে না। সিক্ত নিরুত্তর বনে চলে যায়। দুজনের উদ্ভট কথা শুনে কপালের মধ্যখানিতে চামড়া ভাঁজ হয়ে এলেও নিজেকে সে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে থাকে। ভুলটা যদি আমার হতো তাহলে আপনারা যে অ্যামাউন্ট চাইছেন সেটাই আমি দিতাম, বাট যেহেতু ভুল আপনাদের, সেক্ষেত্রে 3 জনকে 500 টাকা করে দিব। আপনাদের ক্ষতি 500 টাকারও কম হয়েছে। অন্তি রিভলভার ব্যাটার টাকার পরিমাণ শুনে চল ঝুলায়। মুখের ওপর ছেয়ে থাকা চুল সরিয়ে রাগান্বিত স্বরে বলে, বাই এনি চান্স আপনি কি আমাদের দুর্বল ভেবে এই কথাটা বলছেন? যদি সেরকমটা ভেবে থাকেন তাহলে বলবো ভুল করেছেন। আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আচ্ছা পুলিশই ডাকুন। সত্যি কিন্তু ডাকবো। ডাকুন। পরে কিন্তু পুলিশ দেখে ভয়ে হাত পা ধরে কান্নাকাটি করতে আসবেন না। দয়া কিন্তু আমি সহজে দেখাবো না। পুলিশ দেখে ভয় পাওয়ার কি আছে? অন্তি চোখ গরম করে সরু নজরে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে বলে, ভয় পাওয়ার কি আছে মানে? নিজেকে কি ডিএমপির কমিশনার মনে হয় নাকি? কমান্ডার মনে হয়? সাহস দেখাতে এসেছেন? জি আমি কমান্ডারই। কিসের কমান্ডার? সিক্ত প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করতে করতে বলে, কিছু একটার। অন্তি পাল্টা প্রশ্ন করতে গিয়ে মাঝপথে হঠাৎ থেমে যায়। কালকে রাতে রিভলভার সেই সাথে হেয়ার কাটিং দেখে কিছুটা অনুধাবন করেছিল হয়তো ডিফেন্সের কোনো সেক্টরের পার্সন। আর আজ সরাসরি কমান্ডার স্বীকারোক্তি দিতে লোকটার পেশিবহুল হাতের দিকে নজর যায় তার। বেশি তোড়জোড় করলে লোকটা যদি এই হাতে নিজেকে সুনির্দিষ্ট পরিসীমায় টেনে আনে, সে তৎক্ষণাৎ নীরস গলায় বলে, আচ্ছা আচ্ছা যান, মেনে নিলাম। সিক্ত অন্তির দমানো কণ্ঠে এক পলক চোখ তুলে তাকায়, কিছু একটা ভেবে 2000 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনার নিজেদেরা ভাগ করে নিয়েন। অন্তি টাকাগুলো হাতে নিয়ে লম্বা চড়া পুরুষটার দিকে চোখে চোখ রেখে নরম গলায় বলে, শ্যাল আই সে সামথিং রিজনেবল? শিওর। আমার সাদা জামাটায় যে ময়লা দাগ লেগেছে এটার ক্ষতিপূরণ কি পাবো না আমি? যেটা দিয়েছেন এটা তো মেডিসিন কিনতেই শেষ হয়ে যাবে। সিক্ত দুহাত বাঁকা করে কোমরে রাখে, মুখরেখায় আসে খানিকটা বিরক্তির ছাপ। জীবনে বহু দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সে, কিন্তু আজকের মতো এত দাবি দেওয়া ব্যক্তির দেখা সে আগে পায়নি। কত টাকা? 500 টাকা দিলে ভালো হয়। 1 কেজি সার্ফ এক্সেলের দাম 240 টাকা। লোকটার তীক্ষ্ণ দৃষ্টির হিসেবে অন্তি মুখ ঘুরিয়ে চুপি সরে দীর্ঘশ্বাস ফেলায়। বেটা অতি চালাক, যতটা সহজভাবে নিয়েছিল আসলে ততটা সহজ নয়।
আচ্ছা 250 টাকা দিন। মামা, আমার নীল লঙ্গি হইলে কি এক্সের দাগ লাগছে? আমার দিবেন না? 500 মিলি করে দুজন ভাগ করে নিবেন। আচ্ছা। সিক্ত বাড়তি 250 টাকা দেয়া শেষে ওয়ালেট পকেটে রেখে সোজাসুজি হয়ে দাঁড়ায় অন্তির সামনে। ভুরু উঁচিয়ে নিরেট গলায় জিজ্ঞেস করে বলে, আর কিছু? অন্তি লোকটার চোখের চাহনি দেখে খানিকটা দমে যায়। আরও একটা কথা তার গলায় এসে আটকে আছে। চাইছে প্রকাশ করতে, কিন্তু কেন জানি মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কিন্তু কথাটা বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিক্ত অন্তি নিরুত্তর ভাব দেখে বুঝে নেয় আর কোনো দাবি দেওয়া নেই, অতএব সে এখন যেতে পারে। রাস্তার একপাশে দাঁড় করানো গাড়িটার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন হতে ভেসে আসে, আপনার ঘড়িটার দাম কত? সিক্তের পদযাত্রা থেমে যায় ঘড়ির কথা শুনে। ঘাড় ঘুরিয়ে খানিকটা পিছু ফিরে তাকাতে অন্তি ফ্যাকাশে মুখরেখায় জোরপূর্বক হাসি আনে। আমতা আমতা স্বরে বলে, না মানে কিউরিয়াসিটি। ঘড়িটা সুন্দর তাই জিজ্ঞেস করলাম। প্রবলেম হলে বলার দরকার নেই। 23,000 মানে 23K। অন্তি পারে না হা করে মুখ লুকাতে, খুলতে চোখ দুটো তার ছানাবড়া হয়ে যায়। বিস্ময়ে মুখরেখা ঢেকে অসহায় চাহনি নিক্ষেপ করে বলে, বিদেশ থেকে কিনেছেন নিশ্চয়ই? ফ্রম নিউ ইয়র্ক। ও। সিক্ত অন্তির আশ্চর্যজনিত কণ্ঠ চাহনি সকল কিছু লক্ষ্য করে নিখুঁত দৃষ্টিতে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলতে খুলতে শান্ত কণ্ঠে বলে, প্রফেশনালি ডাকাতি করা হয় নাকি পার্ট টাইম? অন্তি বিস্ফোরিত নেত্রে তাকায় সিক্তের দিকে। মাত্র বলা কথাটা তার বোধগম্য হয়েও যেন হয় না। এই লোকটা তাকে প্রতি পদে পদে স্তম্ভিত করে তুলছে। চিনতে পারল কি করে? কণ্ঠ শুনে নাকি চোখ দেখে? ইয়েস অর নো? মুখ দিয়ে আওয়াজ বের হয় না বিধায় অন্তি দুপাশে মাথা নাড়িয়ে না জানায় সবেগে ছানাবড়া চোখ সেই সাথে নিষ্পাপ চাহনিতে বোঝায় সে ডাকাতি মানেই বোঝে না। যেটা হয়েছে সেটা ইনসিডেন্টলি ঘটেছে। প্রফেশনালি কিংবা পার্ট টাইম কোনোটাই এর সাথে জড়িত নয়। সিক্ত অন্তির অভিব্যক্তি দেখে মৃদু হাসে, গাড়িতে উঠতে উঠতে বলে, আই সি। আধা খোলা জানালার ভাঁজে রোদমাখা বিছানায় শুয়ে আছে অন্তি। হাতের আঙুল উঁচিয়ে মুখের ওপর ধরে সূর্যের আলোর সঙ্গে আনমনে খেলছে লুকোচুরি। চোখ দুটো ছোট ছোট করে ঠোঁট নাড়িয়ে একা একা বিড়বিড় করে চলেছে সে। রিকশাওয়ালা মামার সঙ্গে সুন্দর করে ভাগ বটরা করে তাকে পাওনার চেয়ে অধিক টাকা বুঝিয়ে দিয়ে এসেছে সে নানু বাসায়। আচমকা দুর্ঘটনায় বেশ ভালোই চোট পেয়েছে। তখন সেরকমটা বোঝা না গেলেও এখন বুঝতে পারছে ব্যথাটার অনুভব। পায়ের গোড়ালিতে সদ্য ফেটে যাওয়া অংশটায় মলম লাগানো হলেও লাল হয়ে বেশ খানিকটা ফুলে গিয়েছে। তবে শরীর জুড়ে এই ব্যথার রেশ ছড়ালেও মুখবয়ে নেই তার সিটে ফোটাও। সে নিজ ভুবনে ব্যস্ত। উঠা বস। ঘিয়ে রঙের সঙ্গে হালকা গোলাপি পাড়ের শাড়ি পরিহিতা শায়েরা খানম ধীর পদস্থে এসে হাজির হন সম্মুখে। এক হাতে তার স্টেনলেস স্টিলের বড় প্লেট, অপর হাতে পানি ভর্তি কাঁচের গ্লাস। প্লেট জুড়ে শোভা পাচ্ছে গরম গরম সাদা ঝুরঝুরে ভাত, সঙ্গে দেশি মুরগির মাংস, চ্যাপড়া শুটকি ভর্তা। অমৃত এই খাবারের সুগন্ধি নাকে যেতেই তরাক করে উঠে বসে অন্তি। তবে হাত পা ভাঁজ করতেই মুখ জুড়ে ব্যথায় কুঁচকে আসে। পরনের প্যান্টটা গোড়ালি হতে খানিকটা উপরে তুলে টান টান হয়ে হেলান দিয়ে বসে সে খাটের সঙ্গে। চোখ কি গাছের আগায় বাইন্দে হাঁটস নাকি? রিক্সার ওপর থেকেই কি না থেকেই কি? পিছন থেকে গাড়ি ধাক্কা দিলেই তো কিছু করার নেই। সব আকামের ঝুড়ি তোমার সাথেই ঘটে। হাত পা কাইটা কুইটা হাজির হইছ। শায়রা খানম বকবক করতে করতে বেডসাইডের পাশে ছোট টুলটা টেনে পানির গ্লাস রাখেন সম্মুখে। অতঃপর ধীর স্থির হয়ে বিছানায় বসে নিজ হাতে খাবার মাখাতে ব্যস্ত হয়ে পড়েন। হাঁ কর। অন্তি নানুর রণমূর্তি দেখে চুপচাপ হাঁ করে। মুখে এক লোকমা তুলে পরম তৃপ্তিতে খেতে থাকে সে। এই মুহূর্তে কোনো কথা না বলাই বাঞ্ছনীয়, কেননা মুখ খুললে বিপরীতে পাশে সুন্দরী রমণী তাকে সার্ফ এক্সেলের মতো ধুয়ে টানিয়ে রাখবে ছাদে। এমনিতেই কাঁটা ছেঁড়া দেখে তার মাথার চান্দি গরম হয়ে গিয়েছে। ভাত খাইয়ে একটা ব্যথার ওষুধ খাইয়ে নে। আরে না, ওসব লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। এর চেয়ে কত বেশি কাটে ফাটে। গন্ডারের চামড়া ঠিক তো হইবই। তোর কি কোনো অনুভূতি আছে নাকি?
তুই হইল দেশ ঘুরেনি বৈরাগী। চাপাসুটকির ঝাঁজে অন্তির ফর্সা মুখরেখা লাল হয়ে উঠেছে। নাক টানছে থেকে থেকে, ঝাল তার অতি প্রিয়। পর্যাপ্ত ঝাল না হলে সে খেতে পারে না। নানুর কথা শুনে সে খেতে খেতে সামান্য ঠোঁট প্রসারিত করে বলে, ঠিক বলেছ, আমি হচ্ছে অনুভূতি শূন্য আজব প্রাণী। পৃথিবীর কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। এত বড় মাইয়া হইয়াও তোর জ্ঞান হয় না, দেশ বিদেশ ছন্নছড়া হইয়া ঘুরস। আচ্ছা, তোর কি জানে ভয় ডর নাই? মাইয়া মানুষ এমনি ঘোরে। অন্তি নানুর বাড়ানো লোকমা মুখে তুলে খেতে খেতে তার দিকে তাকে কপাল ভাঁজ করে। সায়রা খানম নাতনির চাহনি দেখে তিক্ত স্বরে বলেন, ঘোরানোর কথা কইলেই তোমার গায়ে ফসকা পড়ে? পরেই তো। বলবা কেন? কেন যে কই বুঝবা না তো? তোমার স্টেরেপ মাদার কইল ভরা মজলিসে যে নাটক শুরু করছিল, তোমার বাপের মাথা চাবাইয়া খাইছে, যাইও তুমি বাবার কাছে। নাটকবাজরা তো নাটকই করবে নানু, উনি শুরু থেকেই নাটক এক্সপার্ট। সায়রা খানম ভাত মাখাতে গিয়ে হাত থামিয়ে ফেলেন। তেজারতি গলায় বলেন, আমার মাস্টার গিন্নি নিয়ে প্রশ্ন তোলে। চিন্তা কর একবার, ওই বেটির বংশে বিয়ে পাশ করেছে কেউ? আমার মাইয়ের মতো কেউ বিসিএস ক্যাডার আছে? দেখাইতে পারবো শুধু মুখে বড় বড় কথা আর ভাব। খ্যাতা পুরি মুখ পুরি। আসার সময় দেখলাম সাপোর্টার এসেছে বাসায়। মামে মিলে আমার নামে কি যে জয়ধ্বনি গাইছিল কে জানে। তুই কিছু কস নাই? অন্তি পানির গ্লাস হাতে নিয়ে লম্বা চুমুক টানে, ঝালের রেশ কাটিয়ে ঠান্ডা স্বরে বলে, কাল নাগিনী দিয়ে গান বলেছি। বুঝতে পেরেছে আমি তাদের উদ্দেশ্যেই বলেছি। সাপের মতোই ফোঁসফোঁস করছিল। ঠিক করছস। জাত মতো মুখে ঝামা ঘইসা মাইজা দিবি। আমার মাইয়ার সংসার খাইছে ওই কাল নাগিনীরা। আমার নাতনিরা বাপসারা করছে বজ্জাত মহিলারা। কিছু কইলে জবান টাইনা ধরবি, না পারলে আমারে ফোন দিবি। হ্যাঁ আম্মা, আবার শুরু করেছ? সদ্য গোসল শেষ করে মাথায় লাল রঙা গামছা মুড়িয়ে কক্ষে প্রবেশ করে সাইকি। পরনে হালকা হলুদ রঙের একখানা সুতির সালোয়ার কামিজ। গামক জুড়ে খুদে খুদে জলের কণা তার ঠান্ডা অভিব্যক্তি প্রকাশ করলেও ভিতরে ভিতরে সে মা আর ভাগ্নির কথোপকথনে বিরক্ত। কেননা স্বভাবে সে শান্তিপ্রিয় মানুষ। গরম বরণে দেখে বোঝার উপায় নেই, বয়স তার 33-এ পা দিয়েছে গত 2 দিন আগে। শুরু করবো না মানে? জানোস কি হয়েছে? থাকস তো পইরা সারাদিন বইয়ের মধ্যে। দিন দুনিয়া নিয়ে তো কোনো ভাবনা চিন্তা নাই। এসব ভাবনা না থাকাই ভালো। পরনিন্দা পরচর্চা করার অভ্যাস আমার নেই, কিন্তু ব্যর্থতা আমার একটাই, তোমাদেরকে আমি ঠিক করতে পারলাম না। একজনের না হয় মাথায় তার সব উলট পালট হয়ে গেছে। তোমার তো সব ঠিক আছে, কি দরকার তাকে আরও এসব বেশি উৎসাহ দেওয়ার? সে তো এসবে আগে আগে তোমার আশকারা পেয়ে আরও বকে গিয়েছে। তো তুই কে চাস ওই মহিলা গুণের অত্যাচার আমার নাতি মুখ বুজে সহ্য করব? সাইকির আর চোখে অন্তির দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। মাথা হতে গামছা খুলে খুলে চুল মুছতে মুছতে ফের বলে, যার যার কৃতকর্মের ফল সে পাবে। নোংরা মানুষদের সাথে মুখ লাগানো মানে নিজের সম্মান নষ্ট করা। তারা কখনো ভালো হয় না। ওসব বুঝি না আমি। আমার নাতনি হয়েছে আমার মতো। সুখ থাকবো না মুখ বাইন্দা। যার লাগে যেমন তার লাগে তেমন, কি কষ্টই। সায়রা খানমের ছুটে আসা প্রশ্নে অন্তি এক নজর সাইকি খালামনির দিকে তাকে নীরবে আলগোছে মাথা নাড়ায়। মুখ ফুটে স্বীকারোক্তি দেয় না, কেননা যদি ভয় বলতে কিছু একটা শব্দ তাকে একটু ভ্রান্ত করে, সেটা হচ্ছে তার সামনে দাঁড়ানো এই রমণী। একে দেখেই যা একটু ভয় হয়। রান্না কেমন হয়েছে কইলি না তো? দুর্দান্ত। আর একটু ভাত আনমো? না পেট ভরে গিয়েছে। সায়রা খানমের আদরে আহ্লাদে শেষ লোকমাটুকু মুখে পুরে দেয় অন্তির। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম হাতে নাতনির মাথা নিজের সাথে জড়িয়ে ধরে নরম গলায় বলে, আমার কলজাটারে 2 দিন ধরে না খাওয়া, কি স্বাদ করে খাইলো। তুই না খাইলে আমার গলা দিয়ে খাবার নামে, থাক হাত ধুয়ে আসি। নানুর আদুরে বার্তায় গদগদ অন্তি সকল দৈন্যতা ভুলে তার মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। খাবার আর ভালোবাসা পরিতৃপ্তির ঢেকুর তুলে সে বিছানায় ফের হেলান দিয়ে বসে। সায়রা খানম গ্লাস প্লেট নিয়ে চলে যেতে সাইকি এটা সেটা করে নিজেকে ব্যস্ত রাখে।
বিছানায় বসা চঞ্চল চুরুইয়ের দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, জীবন কিভাবে হেসে খেলে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা? কি করবি তাহলে? বছর হয়ে এলো, বিএসসি কমপ্লিট করে বসে আছিস, এভাবে আর কতদিন? কিছু একটা করব। সাইকি কাঠের চিরুনি শব্দ করে রেখে অন্তির সামনে এসে দাঁড়ায়, দুহাত কোমরে চেপে শক্ত গলা বলে, কিছু একটা কি ঘোড়ার ডিম? এই এক বলি আর কত আরবি? তোর কি মনে আফসোস শব্দটুকু নেই? কোনো মেয়ে বিএসসি কমপ্লিট করে দুপা ভাঁজ করে বসে থাকে তোর মতো? পালকও তো বসে আছে খালামণি। তোরা দুইটা হচ্ছিস পৃথিবীর সবচেয়ে উদ্ভট প্রাণী, যাদের কিনা বর্তমান ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো চিন্তা নেই, কোনো টেনশন বা চিন্তা নেই। ভবঘুরের মতো দিন পার করিস, লাফাঙ্গা গুন্ডির মতো মারামারি হানাহানি করা হচ্ছে তোদের পেশা। আল্লাহ, এমন মেয়ে মানুষও দুনিয়াতে আছে? এক দেশে বসে থাকলে কি করে জানবে? তার চেয়ে চলো কিছু দেশ বিদেশ ট্যুর দেই, খুঁজে খুঁজে আমাদের মতো মেয়েদের সঙ্গে তোমাকে সাক্ষাৎকার করাবো, ভালো লাগবে তোমার। সাইকে অন্তির কথা শুনে চটে যায়, মেরে বিছানায় বসে রাগান্বিত সুরে বলে, লিসেন অন্তি, জীবনটা শুধু ট্যুরের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। এখন যেভাবে হেসে খেলে কাটিয়ে দিচ্ছে, একটা সময় পর কিন্তু চরম আফসোস করবে। তোমার বাবা কিন্তু তোমাকে দেখবে না, তার মেয়ে বউ রয়েছে, তোমাকে পারছে না বলে ফেলে দিতে তাই ধরে রেখেছে। ভবিষ্যতে কি করবে ভেবে দেখেছ? পালকের আর তোমার কিন্তু এক জীবন নয়, ওর বাবা মা দুজনেই নাম করা ডাক্তার, ওয়েলথ ফ্যামিলি। আমারও তো ওয়েলথ ফ্যামিলি, আমার বাবারও তো অনেক টাকা পয়সা খালামণি। তোমার স্টেপ মাদার যে কিনা তোমাকে দুই চোখে দেখতে পারে না, তুমি সেখান থেকে তোমার প্রাপ্য হকটুকু ছাড়া একটা দানাও পাবে না। আর হ্যাঁ, বসে থেকে খেলে রাজার ভাণ্ডারও কিন্তু শেষ হয়েছে, এটা মনে রেখো। অন্তি খালামণির কথায় খানিকটা ভাবুক চিনতে পড়ে যায়। হেলান ছেড়ে সোজা হয়ে বসে উদ্গ্রীব স্বরে বলে, তাহলে আমার কি করা উচিত? এমএসসিটা কমপ্লিট কর, নয়তো বিসিএস কিংবা যে কোনো জবের প্রিপারেশন নে। তোর ব্রেইন ভালো, একটু লেগে থেকে কষ্ট করলে ভালো ফিডব্যাক পাবি। সত্যি? সাইকে অন্তির মাসে একটু উৎসাহী আমেজ পেতে আগ্রহ কণ্ঠে বলে, সত্যি, তুই শুধু একটু তোর এই জোড়াতালি দেয়া কেরিয়ারে ফোকাস কর। কিন্তু খালামণি, আমার বই খুললে ঘুম পায়, অক্ষরের বদলে পাহাড় দেখি, সমুদ্র দেখি, নায়াগ্রার জলপ্রপাত দেখি। আমার ব্রেইন আমাকে বলে, পড়ে কি করবি তুই? আমি বলি, খালামণি বলেছে পড়তে। ব্রেইন আমাকে বলে, খালামণি বড় মানুষ, তাই পড়ার কথা বলবি, তার চেয়ে চল সাজেকের মেঘের ভেলা দেখে আসি। ওখানে সবুজ ঘাসের বুকে শুয়ে থাকবি, দু চোখ ভরে নীল আকাশ দেখবি, নদীর কলকল ধ্বনিতে জীবনটাকে উপভোগ করবি। সাইকি অন্তির কথা শুনে চরম হতাশাগ্রস্ত দৃষ্টিতে তাকায়, মুখ ফুটে আর কিছু বলার প্রয়াস করে না। এই মেয়েটাকে সে আর কত বুঝাবে? কিভাবে বুঝালে নিজের জীবন নিয়ে একটু সিরিয়াস হবে? এই ছন্নছাড়া মেয়েকে ঘরবন্দি করা সহজ কথা নয়। যে মেয়ে দেখতে দেখতে চোখের পলকে উধাও হয়ে যায়, সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে, যে কিনা পাহাড়ের বুকে লেপ্টে থাকে, সমুদ্রের জলরাশির মাঝে নিজেকে বিলীন করে, ভরা পূর্ণিমায় খোলা মাঠে নির্নিমেষ মধ্যরাত অবধি নিশ্চুপে পার করে দেয়, সেই মেয়েকে ধরে রাখার সাধ্যি কার আছে? কে পারবে তার পায়ে শিকল পরাতে? খালামণি, কিছু ভাবছ? কিছু না, আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? সাইকি নিজের ভাবনার জগৎ ছেড়ে কপাল কুঁচকে বলে, তোর আইডিয়া তোর কাছেই, তোর মতোই হবে জানি, তারপর বল, শুনছি। অন্তি একটু এগিয়ে এসে সাইকির কাছে ঘেঁষে গা ঘেঁষে পরম আহ্লাদে বলে, তুমি তো আমার খালামণি, সবচেয়ে ভালো খালামণি। তুমি তো ঠিক করেছো জীবনে বিয়ে করবে না, তাই না? গুড, বিয়ে নেই, তাই সংসারের ঝামেলা নেই। তাহলে তুমি যে টাকা আর্ন করো সেটা দিয়ে তো আমার আর তোমার ইজিলি হয়ে যাবে। আর নানুর তো তার নিজের আর নানু ভাইয়ের পেনশনের টাকা, সাথে এই বাসা ভাড়া আছেই। জীবন তো দৌড়ে চলবে, কি দরকার আমার এত কেরিয়ার সেট করা? আমি আগেই বলেছি তোর আইডিয়া তোর মতোই বিদঘুটে হবে, বুঝতে পেরেছি। এসব ভাবনা চিন্তা করেই তোর মন টেবিলে বসে না। খারাপ কি? সাইকি অন্তির থুতনি চেপে ধরে কাটকাট গলা বলে, তোমার নানু পরলোক গমন করিলে পেনশনের টাকা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আর বাসা ভাড়া খিলগাঁও চৌরাস্তায় এমন 100 বছর আগের পুরনো বিল্ডিং দু একটা দেখেছো কি? এই বাসায় ভাড়া পাবা তুমি, দেখা যাবে 4-5 বছর পর ইট খসে খসে পড়ছে, কি করবা তখন? বাড়ি বিক্রি করে দিব, তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলবো তোকে আনতি। এটা আমার আব্বার পৈতৃক ভিটা,
আব্বা এই ভিটামাটি কামড়ে পড়েছিল সারা জীবন। আমার জীবন থাকতে এই বাড়ির আমি কিছু হতে দেব না। এসব পাগলা কথা ছেড়ে তোর বাবাকে বল গিয়ে তোর একটা ব্যবস্থা করে দিতে। তোর দ্বারা কিছু হবে না, এটা আমি বুঝে গিয়েছি। শুধু শুধু চিল্লা পাল্লা করে মন মেজাজ খারাপ করার মানে নেই। বাবা বিয়ে দিতে চায়, তো বিয়ে করতে সমস্যা কি? পালালি কেন? কত ভালো একটা বিয়ে ছিল। প্রেমের জলে ডুব দিয়েছিলাম। আমাকে জানতাম পানির নিচে অক্টোপাস, যার মধ্যে হাজারো প্যাঁচ। কপালটাই খারাপ আমার। তোর বাবাকে তাহলে বল আবারও বিয়ে দিতে। অন্তি দুহাত করজোর করে নীরের গলা বলে, আমি পুরুষ মানুষে আর বিশ্বাস করি না। ধোকা খেয়ে শিক্ষা হয়ে গিয়েছে। এসব প্রেম ভালোবাসা বিয়ে শাদী সংসার আমার দ্বারা হবে না। মাফ চাই, এর চেয়ে আমার এই জীবনটাই ভালো। আমি দেশান্তরী হতে চাই। যা খুশি কর, আমি আর কিছু বলবো না। হ্যাঁ রে সাইকি, তুই বের হবি কখন? কয়টা বাজে? 3:30। সায়রা খানম হাত মুছতে মুছতে বিছানায় এসে থিতু হন। আরাম করে বসতে অন্তি নিজের মাথা নানুর কোলের মধ্যে রেখে জিজ্ঞেস করে, কোথায় যাবে তুমি খালামণি? কোথাও না। শপিং করতে যাবে? শপিং কেন? অন্তি কোল ছেড়ে ফট করে উঠে বসে। সাইকে আর চোখে সায়রা খানমের মাথা নেড়ে না করে কিছু বলতে, কিন্তু সায়রা খানম নাতনির সুধানো দৃষ্টিকে উপেক্ষা করতে পারে না। মেয়ের নিষেধাজ্ঞা এড়িয়ে কোমল গলা বলে, ওর ডিপার্টমেন্টের কিছু টিচাররা মিলে রাঙামাটি ঘুরতে যাইতেছে। কি? হ্যাঁ। অন্তির চোখ দুটো পারে না কোটর ছেড়ে বের হয়ে আসতে। অবিশ্বাস্য দৃষ্টিতে সে একবার নানুর দিকে তাকাতে, একবার খালামণির দিকে। ঠোঁট জোড়া ছাড়িয়ে বিস্ময়ে ঢোক গিলে বলে, এত বড় কথা তুমি টুরে যাচ্ছ আমাকে না বলেই? তোকে কেন বলবো? আমি যাব। মোটে আমার পিছু আসবি না বলে দিলাম অন্তি। আমি যাব মানে আমিও যাব। তোকে নিলে তো এমন করতেছস কেন? যাইতেছিস যেহেতু ওরও একটু নিয়ে যার সাথে। সাইকি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মায়ের কথা শুনে রাগে বশীভূত হয়ে জোরালো গলায় বলে, আম্মা, তোমার কারণে সবসময় আমার ঝামেলায় পড়তে হয়। না করলাম বলো না। কেন বললে? ও গেলে সমস্যা কি? আমি ওকে নিব না মানে নিব না। ছোটবেলা থেকে সবসময় লেজ লাগিয়ে পিছু পিছু ঘুরে। কোথাও একটু শান্তি নেই। আমি একা নিজের মতো কিছু করতে পারি না। ওর জন্য আমি যাব। তো তুমি একা যাও। তেঁতুলিয়া থেকে টেকনাফ তোমার জন্য কোনো ব্যাপার নাকি? আমার সাথে কেন যাবা? সায়রা খানম মেয়ে নাতনির মধ্যে শুরু হওয়া ঝগড়া তর্কাতর্কি কিছুতেই পারেন না নিয়ন্ত্রণে আনতে। মেয়ে তার রাগে না। এদিকে রাগলে মানুষ থাকে না, অন্যদিকে নাতনি তো আরেক মাথা খারাপ। আস্তে আস্তে শান্ত হতোরা। আমি ওর সমস্ত খরচ দিয়ে দিব, তুই শুধু শুধু ওরে সঙ্গে নিয়ে যাবি। খরচে কিছু না, ওকে নিয়ে গেলে আমার কলিগরা কি ভাববে বলো তো? এত বড় মেয়ে এখনো খালার পিছু পিছু ঘোরে। আর বড় কথা, সবাই বলবে আমি বনবাদুরি করেটা কি। এই বনবাদুরি করেটা কি? আমি তখন কি বলবো বলো তো? ওর তো মান সম্মানের চিন্তা নেই, আমার তো আছে। কইবি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতেছে, বিসিএস দিব সামনে। তোমার নাতনি বিসিএস এর পূর্ণরূপও জানে না। বিসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। এটি বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যার মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা নিয়োগ করা হয়। আর কিছু? অন্তি অকপটে গড়গড় করে বলে দিতে সায়রা খানম হাসতে হাসতে সাইকের দিকে তাকিয়ে বলে, দেখছো আমার নাতনি এটা? তোর ভালো লাগে না আম্মা? আমি টাকা মাকা সব দিয়ে দিমুনি, তুই শুধু ওরে একটু নিয়ে যা। দুইজন একসাথে গেলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তোমার কি মনে হয় এই মেয়ে আমার সাথে থাকবে? ও শুধু আমার সাথেই যাবে, তারপর আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আসার সময় ধৈর্য বান্ধে নিয়ে আসিস। এইবার কিন্তু শেষ। আচ্ছা। সাইকি হনহনিয়ে ঘর থেকে বের হতে উদ্যত হলে পিছন হতে মিনমিনে কণ্ঠে ভেসে আসে, খালামণি, তোমার শপিং ব্যাগ ধরার মানুষ লাগবে না? হ্যাঁ, ভাবছি নিয়োগ দিব, তুমি চাইলে আবেদন করতে পারো। আই এম অলওয়েজ রেডি। বিকেল 4:30, যমুনা ফিউচার পার্ক। লেডিস কর্নার হতে 3টে শপিং ব্যাগ সঙ্গে একটা কোল্ড কফি কাপ হাত নিয়ে বের হয় অন্তি। জোরে জোরে হেঁটে তাল মেলাতে চেষ্টা করে সামনে চলা রমণীর সঙ্গে। এর ফাঁকে একটু সুযোগ পেতেই সে কোল্ড কফিতে সিপ টানে গোপনে। তোর তো মনে হয় না কিছু কিনতে হবে? বড়লোক বাবার মেয়ে বলে কথা। কাবার্ড ভর্তি দামি দামি জামা কাপড়। কিছু লাগবে। সাইকি ঘুরে তাকায়, ভুরু কুঞ্চিত করে ভারী কণ্ঠে বলে, মানুষ ভদ্রতার খাতিরও মাঝে মধ্যে না করে?
তুই কি সেটা বুঝিস না? আমি মাত্র যে কথাটা বললাম তোর জায়গায় গরু ছাগল হলে বলতো না ঠিক আছে লাগবে না। অন্তি নিরপরাধ মুখভঙ্গিতে অকপট বলে, একটা জামা কিনবো জাস্ট। তোমার একটা জামার দাম আমার 3টে জামার দামের সমান। আচ্ছা যেটা কিনে দাও তুমি। আমাকে কি ফকির করার চিন্তা ভাবনা তোর? সাকি কিছু বলে না, চুপচাপ হাঁটা ধরে সামনে। এর সাথে কথা বলে বলে গলা শুকিয়ে গেলেও দ্বন্দ্ব মিটবে না তার। অন্তি তুমি? খালামণির পিছু পিছু হাঁটা ধরতে গিয়ে নিজের নামে ডাক শুনে পিছু ফিরেছে অন্তি। সেই সাথে ঘাড় ঘুরে সাঁকি। অপরিচিত গলা ঠাউর করতে না পারলেও চোখের দৃষ্টি বিনিময় হতেই ফাটা বালুনের মতো চুপসে যায় চঞ্চল কন্যা। হাতে থাকা কোল্ড কফিটা শক্ত করে চেপে ধরে নির্জীব চাহনিতে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আসসালামু আলাইকুম আপু। আনিশা দুহাতে শপিং ব্যাগ সামলে অন্তির সঙ্গে তার দূরত্ব ঘুষায়। আপাদমস্তক নজর বুলিয়ে ধীর কণ্ঠে সালামের উত্তর নিয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি না পালিয়ে গিয়েছিলে? অন্তি ঠোঁটের ওপর ঠোঁট কামড়ে ধরে। আজকের দিনটা মনে হচ্ছে তার জন্য কুফা। একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। কি দরকার ছিল পাত্রের বোনের সাথে দেখা হওয়ার? এত বড় শপিং মলে কি জায়গা কম পড়েছিল যে মুখোমুখি দাঁড়াতে হলো? এখন কি জবাব দিবে সে? লজ্জা লজ্জা। কি হলো, কথা বলছো না যে? না মানে আপু, আসলে আপু। অন্তির জড়িয়ে আসা কণ্ঠস্বরে সাইকি এগিয়ে আসে। আনিসের সাথে হাসি মুখে পরিচয় হয়। কুশল বিনিময় করে বলে, ও আসলে বিয়েটা করতে চায়নি। বিয়েটা করতে চায়নি ঠিক আছে, কিন্তু সেটা আগে কেন আমাদের জানালো না? এভাবে বিয়ের দিন ভরা মজলিস হতে পালিয়ে যাওয়াটা কি ঠিক ছিল? আর ওর যদি আপত্তি থাকতো বা অন্য কোথাও অ্যাফেয়ার থাকতো আমাকে তো অন্তত জানাতে পারতো। আমরা তো আগের দিন মিট করেছিলাম সবাই। সাইকে অন্তির দিকে তাকায় জিজ্ঞাসু দৃষ্টিতে। কি বলবে বুঝতে পারে না। দোষটা যে তার ভাগ্নি সেটা তো আর অস্বীকার করার উপায় নেই। বিশ্বাস করো অন্তি, আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আমার ভাইকে তোমার কেন পছন্দ হলো বুঝলাম না। একটাবার সাক্ষাৎ তো করতে পারতে। যাই হোক, যেহেতু তোমার পছন্দের অন্য কেউ, সেক্ষেত্রে আর জোর করা যায় না। বিয়ে করেছো তোমরা না আপু? ও। আরিশার ছোট মুখ দেখে অন্তি সাইকি চোখসাহসি করে। বেচারি হয়তো সত্যি কষ্ট পেয়েছে। বিয়ের আগের দিন অন্তির সাথে সাক্ষাৎ করে বেশ সখ্যতা করে তুলেছিল সে। সম্বন্ধটা তার হাজবেন্ড জাহিনী এনেছিল। বিয়ে বিমুখী ভাইকে রাতারাতি বিয়ের পিড়িতে বসাতে বোনের ছিল বেশ তোড়জোড়। কিন্তু এক নিমিষে সব শেষ হয়ে গেল লন্ডভন্ড। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? জি বলুন। সাইকি শুকনো ঢোক গিলে নীরব গলায় বলে, আমি যতদূর জেনেছি আপনার ভাইও সেদিন বিয়ের আসর থেকে চলে গিয়েছিল কাউকে কিছু না বলেই। তার কি কোনো? অন্তি খালামণির মুখ হতে অজানা কথাটা শুনে বেশ অবাক হয়। ছেলেও চলে গিয়েছিল মানে? সে তো ভেবেছিল ছেলে হতে সবকিছু সুন্দর করে ম্যানেজ করে বাসায় ফিরেছিল। কেননা তাদের আগমনের 1 ঘন্টা আগে নিজ হতে সে ছেলেকে জানিয়েছিল পালানোর কথা। বিয়েটা যে সে করতে পারবে না সে সম্পর্কে অপারগতাও জানিয়েছিল। তাহলে আমার ভাইয়ের কোথাও কোনো অ্যাফেয়ার নেই। তাহলে তো অ্যারেঞ্জ ম্যারেজ হতো না। ও অ্যাকচুয়ালি শকড হয়ে গিয়েছিল। ওর সাথে যে এমনটা ঘটবে এটা হয়তো আশা করেনি, তাই চুপচাপ কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল। এখন দুঃখের বিষয় হচ্ছে মোস্ট অফ দ্য দেম জানে না সত্য ঘটনা কি। সবাই ভাবছে মেয়ের মতো ছেলেও পালিয়েছে, কেউই বিয়েতে রাজি ছিল না। নিজের ঘাড়ে দোষের বোঝা কমে আসে দেখে অন্তি ঠোঁট চাপিয়ে হাসে আড়ালে। যাক, লোকটা তাহলে কাজের কাজ করেছে, পালানোর দোষটা ভাগাভাগি করে নিয়েছে। সবাই তো এখন দুজনকেই দোষ দিবে, ভাববে মতের অমিলে বিয়ের আয়োজন করলে এমনটা হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ অচেনা অজানা কোনো একজন। অন্তি এবং তার খালামণি দুজনেই দুরকম অভিব্যক্তি দেখে আনিশা ভেবে নেয় তার কথা হয়তো অবিশ্বাস করছে। সত্যি হয়তো ভাবছে তার ভাইয়ের অন্য কোথাও রিলেশন বা কিছু একটা ছিল। ওয়েট, আমার ভাই আশেপাশে আছে, ওকে আমি ফোন দিচ্ছি, সামনাসামনি শুনে দেখুন। বিপজ্জনক কথা শ্রবণে আসতেই অন্তি লাফিয়ে ওঠে। বুকের ভিতর তার ধক ধক কাঁপুনি শুরু হয়। ভাইকে ডাকার আবার কি প্রয়োজন? লোকটার সামনে আসলে তাকে তো অস্বস্তিতে পড়তে হবে কি না কি ভাববে। আর ওনার সঙ্গে যেহেতু তার দেখা হয়নি এই অবধি, সুতরাং এই পরিস্থিতিতে আর দুজনের দেখা না করে উত্তম। দুজন দুজনের কাছে অজানা হয়ে থাকাটাই তো ভালো। আনিশা ফোন করতে দেখে অন্তি নিজের ফোন বের করে নেয় তড়িঘড়ি করে পকেট হতে। শপিং ব্যাগ, কোল্ড কফি কাপ কোনো মতে জ্বর পাকে ডান হাতে ধরে বাম হাতে ডায়াল করে পালকের নাম্বারে
অস্থিতিশীল পরিবেশ হতে সুড়ঙ্গ খুঁড়তে সে হয়ে ওঠে পাক্কা অভিনয় শিল্পী। পালককে কল করে হ্যালো হ্যালো করতে করতে একটুখানির জন্য এক্সকিউজ দেখিয়ে কেটে পড়ে মুহূর্তেই। ব্যস্ত সমাগমে ভরপুর ফুডকোর্ট এরিয়াতে থাই ডোরের একপাশে দাঁড়িয়ে আছে সিক্ত নাফিস। দুহাত প্যান্টের পকেটে ঢুকে নির্বিকার ভঙ্গিতে কিছু একটা প্রসঙ্গে সিক্ত মাথা নাড়াতে থাকে নাফিসের কথায়। দৃষ্টি তার নিম্নভেদী, মুখরেখা দেখে অনুধাবন করা যায় যে কথাটা চলছে সেটা হয়তো বেশ গুরুত্বপূর্ণ। ঠিক তার সামনে দিয়ে ঝংকার তুলে ছুটে আসে এক রমণী। এক হাতে শপিং ব্যাগ আর কোল্ড কফি কাপ, তো অপর হাতে কানে ধরেছে ফোন। তোড়জোড় কণ্ঠে কিছু একটা বলতে বলতে এগোয় ডোরের কাছে। ডোরটা পুশ করার জন্য সামনে পিছনে তাকায় সে। চোখের পলকে দু একজন নিজেদের মতো করে চলে গেলেও তার দুহাত আটকা পড়ার বিষয়টা কেউ আক্ষেপ করে না। উপায়ন্তর না পেয়ে অন্তি নিজে নিজেই চেষ্টা করে ডোরটা খুলতে, কিন্তু ভাগ্য সেক্ষেত্রে তার সুপ্রসন্ন হয়ে ওঠে। তার চেষ্টা করার স্থায়িত্বকাল কয়েক সেকেন্ডের বেশি হয় না। তার আগে মুহূর্তে হুট করে পাশ হতে কে একজন তার হয়ে ডোরে পুশ করে। চলন্ত পথ সুগম করে দেয় নির্বিঘ্নে। সিক্ত এক হাত পকেটে রেখে অপর হাতে দরজা আগলে রাখে। নাফিজের সাথে তখনও চলমান রয়েছে তার কথা, দৃষ্টি সেদিকে পুরোপুরি নিবদ্ধ। অপরদিকে অন্তি ডোর খোলা পেয়ে বাইরে চলে যায়। সরাসরি সাহায্যকারী ব্যক্তির দিকে ঘাড় ঘুরিয়ে তাকানোর কালে দু তিনজন এসে ভিড় জমায় পিছনে। স্পষ্টভাবে দেখতে পায় একজন লম্বাটে পুরুষ ডোর হতে হাত সরিয়ে পকেটে ঢুকে এনে সন্তর্পণে টান টান কাঁধে মুখোমুখি হয়ে কথা বলছে সামনে দাঁড়ানো কোনো একজন ব্যক্তির সাথে। মৃদু হাসির রেশে মুখের এক পাশটা পরিচিত মনে হওয়া মুহূর্তেই দৃষ্টির অগ্রসরে হয়ে যায় পুরুষটা। অন্তি যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে, চেনা চেনা লাগলো, কোথাও দেখেছি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক সুন্দর। যারা শেষ পর্যন্ত এসেছেন গল্পের, তারা যদি লাইক আর কমেন্ট না করেন আমি কিন্তু খুব গোসা করবো আপনাদের ওপর। আর এই গল্পটার প্রথম পর্ব কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। অনেক এক্সাইটেড আমি গল্পটা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।